আলাইকুম এসএসসি 26 26 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে। ইয়েস, আজকের ক্লাসে তোমাদের যত টপিক আছে এই সবগুলা সকল প্রকার ভয় আমরা এই একটি ক্লাসে দূর করে দেব। ইয়েস, কি করছি ভাই আজকের ক্লাসে আমরা? আজকের ক্লাসে আমরা প্রতিটা টপিকের ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব, শর্ট কোশ্চেন আনসার দেখব, এন্ড রাইটিং পার্ট বলো বা কোশ্চেন আনসার বলো, ম্যাচিং বলো, রিঅ্যারেঞ্জ বলো, সামারি বলো, কোনটা কিভাবে বেস্ট ওয়েতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে সলভ করে সর্বোচ্চ মার্কস পাওয়া যায়, এই সবকিছু আজকে এই একটি ক্লাসে তোমাদেরকে আমরা শিখিয়ে দেব। ইয়েস, সো ফার আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার যতগুলো টপিক আছে, যত বোর্ডের, তুমি যেই বোর্ড হও না কেন, ঢাকা বোর্ড থেকে শুরু করে কুমিল্লা বোর্ড, যেই বোর্ডেরই হও না কেন, সব বোর্ডের ইংলিশের সাজেশনটা আজকের এই ক্লাসে আমরা দিব এবং প্রত্যেকটা টপিক কিভাবে উত্তর করতে হবে, স্পেশালি রাইটিং পার্ট কত পৃষ্ঠা করে উত্তর করতে হবে, কিভাবে লিখতে হবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে কত এই পেজ, জিনিসগুলো আমরা দেখাবো। সো সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ তোমার আশেপাশে পরীক্ষার হলে যে বন্ধু বান্ধব থাকে তার সাথে এই ভিডিওটা শেয়ার করে ফেলো, প্লাস তাকে একটু কমেন্টে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? সো দ্যাট পরীক্ষার হলে না জ্বালায়া ও এইখানে এসে পড়াশোনা করে, ঠিক আছে? সো আমরা দেখছি যে ইংলিশ মানবন্টনটা দেখবো। তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, অনেকেই কিন্তু আমরা জানি, মানে একটা পেপার আমরা সবাই জানি যে ইংলিশ ফার্স্ট পেপারের আগে যে গ্যাপটা আছে, সেকেন্ড পেপারের আগে কিন্তু মাত্র একদিন গ্যাপ। তো আমরা আমাদের যে 10ms ক্লাস 6 to 10 ইউটিউব চ্যানেলটা আছে, ওই চ্যানেলে ইংলিশের একদম পুরা আমার আর আয়ন ভাইয়ের প্লেলিস্টটা মার্চ করে দিয়েছি এবং আমরা ওই চ্যানেলে আমার আর সিফাত ভাইয়ের আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পয়েমস এই টপিকটার উপর যত ধরনের প্রশ্ন হতে পারে সব প্রশ্নগুলো আপলোড করে দিয়েছি উত্তর সহ। তারপরে কিভাবে আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, এগুলো আমরা সব ওই চ্যানেলটাতে দিয়েছি, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। কোনটার কথা বলছি জানো? আমরা বলছি হচ্ছে এই যে 10ms ক্লাস 6 to 10, দেখো এই যে পোয়েমসের ভিডিওটা আছে, তারপর গ্রামারের ভিডিওটা আছে, স্টোরিজের ভিডিওটা আছে, পাশাপাশি ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং এর একটা টপিকের নাম হচ্ছে ডায়ালগ। এই ডায়ালগ নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাই, কোনো কারণে যদি কমন না আসে কিভাবে একটা ডায়ালগ দিয়ে সব ডায়ালগ লিখতে পারবে সেটার ভিডিওটাও আমরা এই ভিডিওটাও আমরা আমাদের এই চ্যানেলটাতে দিয়েছি। শুধুই কি তাই, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাতে আমরা মানে একদম সর্বোচ্চ সাপোর্টটা দিচ্ছি। যেমন গতকাল আমার একটা ক্লাস হয়েছে, আজকে আমরা ফাইনাল রিভিশন লাইভে আছি, এই ক্লাসের শেষে 7:30 আনসারিং ফ্রম স্টোরিজ, যেটা নিয়ে তুমি অনেকদিন ধরে ক্লাস চাচ্ছিলে যে ভাইয়া আসলে স্টোরিজ গুলো মনে থাকে না, ভুলে যাচ্ছি, কিভাবে পড়বো। আজকে আমি তোমাদেরকে সবগুলা গল্প আমি একদম গল্পের মতো পড়া দেবো। আজকে ক্লাসটাকে মিস করবে না, ঠিক 7:30। পোয়েমসের উপর কি হবে না ভাই? অবশ্যই হবে, পোয়েমসের উপর ক্লাস হবে আগামী কালকে ঠিক দুপুর 2টা বাজে রাখছি, যাতে তোমরা নামাজও পড়তে পারো, খাওয়া দাওয়া করে নিতে পারো, দেন একবারে এসে পড়া ক্লাস করতে। এখানে পোয়েম তোমাদেরকে আমি ধরে ধরে বুঝিয়ে দিব যে কয়টা পোয়েম আছে। ইয়েস, আগামীকাল ঠিক 2টা বাজে, হ্যাঁ 2টা, এরপর এখানে মিললে 10:30 না 7টা বাজে আমি আসবো ফার্স্ট পেপার ক্লাসগুলো নিয়ে। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, তুমি যে বোর্ডেরই হও না কেন, আমরা একটা সাজেশন তোমার জন্য বানিয়েছি। আবার বলছি সাজেশন, প্রশ্নপত্র না। দুইটার মধ্যে পার্থক্য কি? যদি আমরা প্রশ্নপত্র বানাইতাম তোমার জন্য, তোমার ওইটা পড়লেই হইতো। সাজেশন মানে হচ্ছে তুমি তোমার রেগুলার যে প্রিপারেশনটা আছে সেটা নিবা, পাশাপাশি আমরা তোমাকে যে জিনিসগুলোকে বলছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলোতে বেশি ফোকাস করবা। তো এই সাজেশনটা আমরা আমাদের এই পোস্টের কমেন্ট বক্স ক্যাপশনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওইখানে ক্লিক করলেই আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সম্পূর্ণ সাজেশনটা পেয়ে যাবা, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। আবার বলছি ক্লাসটা তুমি একটু শেয়ার করে রাখো, আর 1-2 দিনের তো ব্যাপার, এরপর তুমি লাগলে ডিলিট করে দিও, যে কোনো সময় যাতে খুঁজে পেতে পারো, ঠিক আছে? সো এই তো আমাদের ওই যে সিফাত ভাই আর আমার যে ক্লাসগুলো আছে এগুলো হবে এই গ্রুপে। বাই দ্য ওয়ে, যারা এই গ্রুপে অ্যাড নাই, এসএসসি 26 সুপার স্টুডেন্টস, এই গ্রুপটাতে এখনই অ্যাড করে ফেলে, যে জয়েন গ্রুপে ক্লিক করবা, অ্যাড হয়ে যাবা। এই গ্রুপে কিন্তু ক্লাস হবে, কোথাও খোঁজাখুঁজি দরকার নেই, গ্রুপে আসবা, ক্লাসটা করবা, যা বুঝে দেন, যা বুঝো না সেটা অবশ্যই জানাবে, সেটাও বুঝিয়ে দেব। ইয়েস, কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা অনেক বেশি কান্নাকাটি করছে ভাইয়া। আমরা তোমাদেরকে যেটা বলি ভাইয়া, আমরা যে সাজেশনটা দিব অবশ্যই এটা ফলো করবা, আর তুমি তোমার নিজের মতো করে পড়বা, বাট আমরা যে সাজেশনটা দিয়েছি তোমরা তোমাদের প্রিপারেশনটা নেওয়ার সময় এগুলোতে একটু বেশি ফোকাস করবা। সো এটা সাজেশন, আবার বলছি এটা প্রশ্নপত্র না, প্রশ্ন ফাঁস হচ্ছে না বাইরে, ঠিক আছে? সো ভাইয়া আমাদের যদি একটু সংক্ষেপে আমরা বলি যে আমাদের ইংলিশে কি কি আসবে। সিনথেসিস থেকে 3 ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন্স এন্ড গ্যাপ ফিলিং। সো এমসিকিউ খুব সহজ, আর আনসারিং ফ্রম দ্য প্যাসেজ খুবই ইজি, বিকজ তোমাকে এই প্যাসেজটা দেওয়াই থাকে, দেখে দেখে জাস্ট হচ্ছে লিখে বলতে পারো। বাট তোমার জাস্ট জানতে হবে কিভাবে এটা আমরা মানে বের করব আনসার, এটা একটা স্ট্র্যাটেজি আছে, এটা আমরা শিখিয়ে দেব।
তারপরে গ্যাপ ফিলিং ও সিমিলার ইজি। দেন আমাদের আসে হচ্ছে আনসিন প্যাসেজ। ইয়েস, আনসিন প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন ট্রান্সফার এবং সামারির উত্তর করতে হবে। আজকে তোমাকে আমরা কিছু টেকনিক শিখিয়ে দিব, ওইগুলো ফলো করলে ইনশাআল্লাহ ভালো করতে পারবা। এছাড়া আছে ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং, আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এবং স্টোরিজ, আর সর্বশেষ রাইটিং পার্টে খুব মজার ব্যাপার ডায়ালগ আর হচ্ছে কমপ্লিটিং স্টোরি। দুইটাই ইজি না? হ্যাঁ, দুইটা খুব কমপ্লিটিং স্টোরিতে একটু প্যারা খায়, আজকে দেখাই দিব আমরা ইনশাআল্লাহ। সো আবারও বলছি, তোমরা একটু ভিডিওটা মানে এই ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদেরকে, প্লাস তোমার নিজের সাথে, যাতে যে কোনো সময় খুঁজে পেতে পারো। সো আমরা ভাইয়া সাজেশনটা দেওয়া শুরু করছি। ইয়েস, সাজেশন দিচ্ছি কিন্তু আমরা একদম। সবাই রেডি তো সাজেশনের জন্য? ইয়েস, 3 প্যাসেজে এই যে এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন এবং গ্যাপ ফিলিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা তোমাকে 10 থেকে 12টা সিম প্যাসেজ বলবো, এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট আবারও বলছি, বারবার বলছি, যেটা তোমরা বাংলা প্রথম পত্রে ধরা খাইছো ভাই, তোমাদেরকে আমরা সাজেশন দিচ্ছি, প্রশ্নপত্র না। তুমি তোমার রেগুলার প্রিপারেশনটা নেওয়ার সময় এই সাজেশনে ফোকাস করবা। নাম্বার 1, ইউনিট 2 লেসন 1। মেহেরজান কত বোর্ডে যে আসছে এটা অনেকবার, এখন লিটারালি এতবার বোর্ডে আসছে আমি বুঝি না যে আর পরে কেন আবার আসে। সো এবারও আসতে পারে, বলা যায় না। সো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একই ইউনিটের লেসন 3, হিউম্যান বিং ক্যান নেদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। এই যে লেসনটা আছে আর কি, এই প্যাসেজটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটার পরপরই মানে এক অলমোস্ট সিমিলার কাইন্ড অফ ইম্পর্টেন্স থাকে দুইটা, কিন্তু একটু হয়তো এটা কম, বাট অলমোস্ট দ্য সেম। ওভারঅল তোমাদের বইয়ে ইউনিট 2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউনিট 10 এ লেসন 3 এবং 4 এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। লেসন 3 তে বাবা প্রীতিলতা ওয়াদেদার, এটার পাশাপাশি ইভেন এটা হচ্ছে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় জহির রায়হান। ইয়েস, এবং দুইটার থেকে আসলে কিন্তু মানে পড়লে ওরা মজা পাবে এন্ড শিক্ষণীয় অনেক কিছু আছে। তারপর ইউনিট 6 লেসন 3, এটা হচ্ছে রিপাবলিক অফ মালদ্বীপস, খুবই গুরুত্বপূর্ণ। তারপর ইউনিট 2 লেসন 5, দেখো 1 3 5, এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। এই যে লেসনটা আছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর ইউনিট 16, এটা যে প্যাসেজটা শুরু হয়েছে দেখবা যে হ্যাঁ গ্রাফিটি নিয়ে, যেটা সো এটা আসার চান্সেস অনেক বেশি, বিকজ রিসেন্ট যে ইভেন্টগুলো হয়েছে আমাদের দেশে, এটা আমাদের গ্রাফিটির ইম্পর্টেন্স আমরা বুঝতে পেরেছি। সো আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড, এই যে মানে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? এরপর আর তিনটা, ইউনিট 13 লেসন 1 লনলিনেস, গুরুত্বপূর্ণ, নতুন এড হয়েছে ওদের সিলেবাসে। ইউনিট 2 লেসন 2 বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন। তারপর ইউনিট 3 লেসন 1 যোগা। এই ইউনিট 3 লেসন কিন্তু বিভিন্ন পার্ট আছে, তার মধ্যে যোগার যে পার্টটা আছে ওটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা আরেকবার দেখাচ্ছি আর কি তোমাদেরকে। এই যে দেখো, ইউনিট 2 লেসন 1 লেসন 3, তারপর ইউনিট 10 লেসন 3, ইউনিট 10 লেসন 4। তোমরা এগুলো আসলে স্ক্রিনশট নিতে হবে না, ওই যে আমরা কমেন্ট বক্স কি বলে ক্যাপশনে তোমাদেরকে একটা লিংক দিয়ে রেখেছি, ওই লিংকে গেলেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবা সাজেশনটা, ঠিক আছে? সো ভাইয়া আমার মনে হয় যে আমরা শুরু করতে পারি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, অবশ্যই দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার, মেহেরজানের স্টোরিটা। চলো আমরা এটা থেকে এমসিকিউ শুরু করি। মেহের's লাইফ ওয়াজ ভেরি হ্যাপি, মানে মেহেরজানের জীবনটা ছিল খুবই হ্যাপি বিফোর ড্যাশ। তোমরা ঝটপট কমেন্ট উত্তর করে ফেলো, যাতে এই সিলেবাসটা মানে এই টপিকটা বা এই লেসনটা এখন যে পড়ছো আর নতুন করে পড়তে না হয়। আনসারটা কি হবে? মূলত কি মানে মোস্ট প্রবাবলি ওদের নদী ভাঙন হয়, রাইট? যমুনা নদী ভাঙন হয়, সেটা হওয়ার আগে তাদের লাইফটা অনেক বেটার ছিল। সো তবে আই থিংক ওরা কি আনসার দিচ্ছে? ইয়েস, আই থিংক এটাই হবে আনসার, রাইট? ইয়েস, বিফোর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, রিভার যমুনা ধ্বংসের পূর্বে তার লাইফটা ছিল খুবই হ্যাপি। কেমন? আচ্ছা, তোমাদেরকে পুরো সাজেশনটা আমরা দিব, প্রত্যেকটা টপিক শেষ করি। মনে করো যে আমরা সিম্পেসেজ শেষ করার পরে কি আনসিন টপিক শুরু করার আগে বা আনসিনের সাজেশনটা দিব। আচ্ছা, তারপর গ্রিডি যমুনা মানে লোভী যে যমুনা আছে, ইজ ইউজড হিয়ার টু ডেসক্রাইব দ্য, মানে এই কথাটা কেন ব্যবহার করা হয়েছে, কোন জিনিসটাকে ডেসক্রাইব করার জন্য বা বর্ণনা করার জন্য? মোস্টলি তার নিষ্ঠুরতা, এই টাইপের কিছু, যে যেমন অনেক নিষ্ঠুর, ক্ষুধার্ত, সবকিছু ভেঙে ফেলে একদম ঘরবাড়ি সবকিছু নিয়ে গেছে। ইয়েস, সো কি হতে পারে? উত্তর এ, ক্রুয়েলটি অফ নেচার। আচ্ছা, তারপর মেহেরজান ইজ আ ভিকটিম অফ, মেহেরজান আসলে কিসের শিকার? শুরু থেকে তো আমরা শুনতেছি যে নদী ভাঙন হয়েছে, যমুনা নদী ভাঙনের কারণে এরকম হয়েছে। সো আই থিংক এখানে নদী ভাঙনের সাথে রিলেটেড কোনটা আছে? রিভার এরোশন, রাইট? ইয়েস, এন্ড ওরাও রিভার এরোশনে আনসার দিয়েছে। ভেরি গুড গাইস, পরীক্ষা ফাটা দিবা। টার্মোইল ইন্ডিকেটস, টার্মোইল বলতে আসলে কি বোঝাচ্ছে?
আই থিংক টার্মোরাল বলতে বোঝায় যন্ত্রণা বা অনেক কষ্ট এই টাইপের কিছু, জ্বালা যন্ত্রণা কষ্ট Yes. এই টাইপের কিছু আই থিংক। সো এখানে Agitation, right? Yes, they are right. দ্য ড্যান্সিং ফ্লেম রেফার্স টু মানে হচ্ছে ওইখানে বলছিল যে অগ্নিশিখার যেই নাচানাচি আছে Exactly. এটা যখন মেহেরজানের রান্না করতে যায় তখন ও আগুনটা নাচানাচি করে। মেহেরজানের সেই খারাপ দিনের কথা মনে পড়ায় দেয় বা ওর যে খারাপ অবস্থাটা আছে হ্যাঁ, ওটা মনে পড়ে দেয়। সো আই থিংক তাকে এখানে ডান্সিং ফ্লেম বলতে বলছে আ ট্রেডিশনাল ফর্ম না না। এটা ফোক ডান্স না না, ইনস্টেবিলিটিও তো না, তাহলে কি? বলছে They are আচ্ছা past. আমরা একটা করে বাদ দিই ভাইয়া Okay. বাদ এটা হবে না আ ফ্লেম দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড ইট মানে এমন একটা মানে যে নাচবে, নাচানাচি এটা তো করবে না, না। হবে না ইনস্টেবিলিটি অফ ফ্লেম মানে এটা হচ্ছে লিটারাল মিনিং এ যায়। হ্যাঁ হইতে পারে কজ ফ্লেমে ডান্সিং বলতে বোঝাচ্ছে যে কি মানে ফ্লেমটা হচ্ছে হ্যাঁ, নড়তেছে স্টেবল ইনস্টেবল না হ্যাঁ স্টেবল স্টেবল না না সো ইনস্টেবিলিটি ফ্লেম Instable. হইতে পারে দেখি ডি কি হয় আ ফ্লেম মেড বাই পিপল টু রিমেম্বার देयर পাস্ট বলছে এমন একটা ফ্লেম যেটা হচ্ছে মানুষ তৈরি করে তাদের মানে যেটা দেখার পর তার অতীতের কথা তার মনে পড়তে থাকে। এইটা কি হওয়ার চান্স আছে আমার তো মনে হচ্ছে সি হইতে পারে ডিও কিন্তু হইতে পারে। সো ইয়েস, সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা। ইয়েস। তারপর দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড মিন্স মানে ফিস ফিস করা যে বাতাস আছে ওইটা দ্বারা কি বুঝাচ্ছে বলো। আচ্ছা এটা মানে কি ভাই এমন বুঝাচ্ছে না যে যেই বাতাস থেকে একটা আসলে হিস হিস শব্দ হ্যাঁ। আসে এরকম হিস হিস সাউন্ড কারেক্ট সাউন্ড রাইট। সো হিশিং সাউন্ড টাইপের কিছু আছে এখানে। বলছে লেটস সি এই যে read that close. অপশন কি বি কারেক্ট হবে নাকি ওরা দেখি কি আনসার দেয়। And yes, ওরা কিন্তু আনসার বি দিচ্ছে and yes, you guys are absolutely right by the way. বি কিন্তু কারেক্ট Yes. আনসার। আমি তোমাদেরকে দেখছি না যে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিচ্ছ বা এই লাইভটা শেয়ার করছো আমি স্টুডেন্টদেরকে এইটা দেখছি না প্লিজ এটা করো। Yes. আরেকটা ব্যাপার তোমরা একটা জিনিস মাথায় রাখবে প্রত্যেকটা প্যাসেজ কিন্তু পরীক্ষায় যখন আসবে যে প্যাসেজ থেকে রেগুলার এরকম কোয়েশ্চেন করবে সেকেন্ড হচ্ছে ওয়ার্ড মিনিং টাইপের কিন্তু প্রশ্ন করে Yes, এটাতে সবাই অনেক বেশি ভুল করে। হ্যাঁ অর্থ না জানা থাকলে অনেক বিপদে পড়বে। শব্দের অর্থ কিন্তু তোমাকে জিজ্ঞেস করে তারপর এই টাইপের একটা প্রশ্ন আসে যে এই প্যাসেজের মেইন পারপাসটা কি বা মেইন উদ্দেশ্য কি উদ্দেশ্যটা কি? মেইন থিমটা কি কবি বা লেখক এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন এই টাইপের কিন্তু হয় সো আমরা এই যে কতগুলো বোর্ডে আসছে এটা 3টা বোর্ডে এসেছে বলছে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ এই প্যাসেজের যিনি লেখক তার মেইন উদ্দেশ্যটা কি ছিল সো আই থিংক যেহেতু নদী ভাঙন নিয়ে কথা চলতেছে যমুনা গ্রিডি বলা হচ্ছে সো নদী ভাঙনের যে ইফেক্টটা বা প্রভাবটা মানুষের জীবনে হ্যাঁ সেটার উপর ভিত্তি করে মনে হয় এই প্যাসেজটা লেখা Yes. সো to সি আই describe থিংক the রাইট effect of river erosion. Yes, ইয়েস সি ইজ দ্য কারেক্ট আনসার correct answer. গ্রেট সবাই সি আনসার দিয়ে রাখছে আগে হ্যাঁ মেহেরজান is living মেহেরজান বসবাস করছে ড্যাশ in her makeshift house now মেহেরজান কি একা বসবাস করছে না পরিবার পরিজন নিয়ে বসবাস করছে আর নাকি হাজবেন্ডকে নিয়ে বসবাস করছে না আত্মীয়স্বজন নিয়ে বসবাস আই থিংক করছে মেহেরজানের হাজবেন্ড এন্ড বাচ্চাদেরকে তো একটা রোগের কারণে এবং দায়িত্বের কারণে হারিয়ে ফেলেছে রাইট সো কেউ তো মানে বেঁচে নেই আর না। তাহলে একাই হওয়ার কথা লেটস সি অপশন ডি Yes. হচ্ছে কারেক্ট বিফোর দ্য ইরোশন অফ রিভার নদী ভাঙনের পূর্বে শি বলতে মেহেরজান কি মেহেরজান। বোঝাচ্ছে মেহেরজান কি ছিল হেলদি ওয়েলদি আনহ্যাপি নাকি স্যাড আচ্ছা নদী ভাঙনের পূর্বে তো স্যাড হইতে পারে না না। সেটা বাদ এটা বাদ আনহ্যাপিও হইতে পারে না হতে স্যাড পারে না না। হওয়া মানে আনহ্যাপিও না হওয়া অপশন এ বা বি এটার কথা যদি বলি প্যাসেজে কিন্তু কোথাও হেলদি কথাটার কথাটা উল্লেখ নাই যদিও হেলদি হয়তো ছিল বাট ছিল, সেটা নাই। উল্লেখ নাই প্যাসেজে যে জিনিসটা আছে যে তার এক সময় আবাদযোগ্য জমি ছিল জমি ছিল তারপর আর গবাদি ক্যাটেল পশু ছিল, ছিল গবাদি হ্যাঁ, পশু গবাদি ছিল, পশু ছিল তো সব বাঁশঝাড় মিলিয়ে, ছিল এরকম হ্যাঁ, অনেক কিছু ছিল অপশন বি হচ্ছে কারেক্ট যে ওয়েলদি হবে ইয়েস ঠিক আছে তোমাদের সাথেও তো মিলছে তাই না আচ্ছা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন আই থিংক ডেমোলিশ মানে কোনো কিছু ধ্বংস করে নেগেটিভ ফেলা বুঝাচ্ছে হ্যাঁ নেগেটিভ বুঝে কোনো কিছু Build, নষ্ট করে ফেলা হ্যাঁ বিল্ড প্রিজার্ভ সাপোর্ট এগুলো আসলে সব- নেগেটিভ না না এগুলো সব পজিটিভ অপশন সি ডিস্ট্রয় দেখি ইয়েস সি ইজ দ্য কারেক্ট Correct অ্যানসার ওরাও answer. সি আনসার দিয়েছে ভেরি গুড গাইস হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের বিপজ্জনক ফলাফল কি ক্রুয়েল হাঙ্গার নাকি হচ্ছে রিভার ইরোশন ল্যান্ডেড প্রপার্টি দ্য কোর্স অফ নেচার আচ্ছা আই থিংক যেহেতু ক্লাইমেট যখন চেঞ্জ হয় গ্লোবাল ওয়ার্মিং এর বরফ গলে যায় তো এটার কারণে আসলে পানি জাতীয় যে জিনিসগুলো ওটার পরিমাণ বাড়তে থাকে নদী সমুদ্র
সো আই থিংক এটার সাথে কি নদী ভাঙনের সম্পর্ক হইতে থাকার পারে। কথা না? আবার আরো সহজে যদি বোঝার ট্রাই করি যে প্যাসেজটাই তো নদী ভাঙন নিয়ে। ইয়েস, তাহলে ক্লাইমেট চেঞ্জের কারণে অনেক ইস্যু হইতে পারে, ইয়েস, বাট আমরা অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবো, তোমার যাই হোক না কেন প্যাসেজের আলোকে উত্তর হবে। উত্তরটা হবে। সো অপশন বি রিভার ইরোশন কারেক্ট হতে পারে। রিভার এরোশন হ্যাজ ড্যাশ। রিভার এরোশনে কি আছে? অনেক লাভ আছে মনে তো হয় না। না, লাভ তো লাভ তো জীবনে নাই। ন্যাচারাল অ্যাডভান্টেজও তো না, সুবিধাও পজিটিভ তো কিছু না। তো নাই, হইলে নেগেটিভ কিছু হবে। এরপর দুইটা বলছে ক্রুয়েল ইমপ্যাক্ট অন পিপল, মানুষের উপর নিষ্ঠুর প্রভাব, আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অন ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীর উপর নেগেটিভ যেই প্রভাব আছে এটা হইতে পারে, বাট প্যাসেজে কি প্যাসেজে আছে? কি আছে একটু আগে দুর্জয় ভাই যেটা বলেছে, Yes. প্যাসেজের সাথে রিলেভেন্স রেখে তোমার আনসার দিতে হবে। এটা ট্রু, বাট এটা প্যাসেজে দেওয়া নেই। সো এ ইজ দ্য কারেক্ট অ্যানসার। সো এটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে প্যাসেজে যেটা দেওয়া আছে ওইটা ওয়াইজ উত্তর করব আমরা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, কেউ যদি মিস করে ফেলে আমাদের কথাটা একটু পিছনে টেনে দেখ, কথা শুনে নিন। ইয়েস, ক্লাসে যারা লেটে জয়েন করেছো তাদের যদি আবার বলছি, আমরা আমাদের সিন প্যাসেজের সাজেশন অলরেডি দিয়েছি, আবার দিব তোমাদেরকে প্রয়োজনে একটু পরে। আমরা আগে সিন প্যাসেজ শেষ করে যখন আনসিনে যাব, মানে তোমার এই একটা ক্লাসে পুরো সিলেবাস কভার হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে আর কি। সো সিন প্যাসেজ শেষে আনসিন প্যাসেজে যাওয়ার সময় আমরা আবার আনসিনের সাজেশন দিব, এভাবে প্রত্যেকটা টপিকেরই সাজেশন দিব। এন্ড তোমরা চাইলে ডাউনলোড করতে পারো আমাদের ক্যাপশনে যে লিংক আছে ওই লিংকে গিয়ে। ওকে, মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ। মেহেরজান কেন হোমলেস? নদী ভাঙন। নদী ভাঙন কি হয়েছে? তার ঘর সে হারিয়ে ফেলেছে নদীর কাছে। সো দ্য ইরোশন অফ দ্য যমুনা, ভাই তো Yes. বলেই দিয়েছে যে নদী ভাঙন। সো অপশন এ কারেক্ট। আমরা আরেকটু ফাস্ট যাই। ইয়েস, আরেকটু ফার্স্ট ডে। আই থিংক ওরা মনে হয় বুঝতেছে যে আসলে আমরা কিভাবে এমসিকিউ গুলো সলভ করব। আর কিছু কয়েকটা এমসিকিউর ধরন আমরা দেখে দেওয়ার পর আই থিংক আমরা শর্ট কোশ্চেন ওদেরকে বুঝাইলে ওরা হ্যাঁ। খুশি হবে। আর যে শর্ট শর্ট কোশ্চেনটা দরকার, এটা তো ওরা পেরা খায়। হোয়াট ইজ দ্য ওয়ার্ড রোর মিন? এটা মানে আসলে কি বুঝাচ্ছে? আই থিংক রোর, বাঘ রোর গর্জন, করে না, হ্যাঁ, গর্জন। গর্জন। মেঘ গর্জন করে, বাঘ গর্জন করে। স্মাইল, ক্রাই, মন কিছুই হবে না, I হবে টু think, মেক yes. লাউড ডিপ ডিপ হার্শ Harsh সাউন্ড, sound. মানে একটু কঠোর। অপশন ডি Yes. হচ্ছে কারেক্ট। হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভার ইরোশন? নদী ভাঙনের অ্যাকচুয়াল কারণটা কি? বর্ষা, তাপমাত্রা বাড়া, ক্লাইমেট চেঞ্জ, রিভার পলিউশন। আই থিংক রিভার পলিউশনের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা তো মোটা থেকে চিন্তা করলে ক্লাইমেট চেঞ্জ হবে। ক্লাইমেট চেঞ্জ যখন হয় তখন তো ওই যে পানির মাত্রাটা বাড়তে হ্যাঁ। থাকে। ইয়েস, সো ক্লাইমেট Correct চেঞ্জ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড গাইস, ভেরি গুড। শাটার্ড মানে কি? দেখছো এই টাইপের প্রশ্ন আসবেই তোমার পরীক্ষায়, নিশ্চিত থাকো। একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা মিনিংটা কি। তাহলে আমরা কি কি দেখলাম? ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করে, হ্যাঁ। দেন হচ্ছে কোনো কিছু কিভাবে হইছে বা কি কারণে হইছে জিজ্ঞেস করা হয়। হুম। আরেকটা কি ওভারঅল কোন প্যাসেজের অর্থ Purpose-টা কি, বা উদ্দেশ্যটা কি? পারপাসটা কি, তাই না? এই তিনটা টাইপ খুবই কমন। ইয়েস, সো এটা উত্তর কি হইতে পারে? বলছে Exterminated. এক্সটারমিনেটেড। Yes. ওকে, রিভার ব্যাংকস ইরোড। আচ্ছা, এইটাতে অনেকে বেড়া খায় যে নদী ভাঙনটা কখন হয় কখন মেইনলি। হয়? প্যাসেজে কিন্তু একটা একটা সিজনে কথা বলা আছে, season-এর মনসুনের কথা বলা Yes, আছে। বর্ষাকাল। Yes, So so in one one season. So এখানে কিন্তু আরেকটা টাইপ আছে, দেখো একটা সিজনের কথা বলা আছে কিন্তু কোথাও কিন্তু বলে নাই একটা সিজনে একটা হয়। season, হ্যাঁ, এটা বলে নাই। হ্যাঁ, সো তোমার মাঝে মধ্যে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। আনসারটা তুমি জানো বাট হয়তো চিন্তা করে দেখো না। সো এটা একটু বুঝে নিতে হবে কিছু। রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ, এটা তো অনেকবার আসছে। Yes, climate change. হ্যাঁ, এটা আমরা অলরেডি দিছি লাস্ট বোধহয়, বা এর আগে এরপরে একটা থাকতেও পারে, আমি শিওর না। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। ডান্সিং হ্যাঁ। মিনস, ডান্সিং মানে কি আমরা আমরা আগে থেকে দেখছিলাম জানি ইনস্টেবিলিটি ছিল, দ্যাট মিন্স আনস্টেবল হইতে পারে। ইয়েস, আনস্টেবল, answer-টা কারেক্ট unstable. অ্যানসার। অলরাইট, সো 19টা থেকে আর কয়টা হলো? খুবই ইম্পর্টেন্ট, আমরা একটা বোর্ড প্যাসেজ সলভ করলাম। 19টা থেকে আর কয়টা হলো আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও, এন্ড প্লিজ বন্ধুদেরকে মেনশন দাও, ভিডিওটা শেয়ার করে রাখো, জাস্ট 2 দিনের জন্য হলেও। আচ্ছা ভাই, আমরা ঝটপট জাস্ট কয়েকটা হ্যাঁ। প্রশ্ন দেখি যে কি ধরনের কিভাবে প্রশ্ন শর্ট আসতে কোশ্চেন আসে। পারে। বলছে হোয়াই ডাজ দ্য অথর কল যমুনা গ্রিডি? যমুনাকে কেন তিনি আসলে গ্রিডি Greedy বা বলে ডাকেন, লোভী, লোভী ডাকেন। ভয়ঙ্কর, ভয়ানক কেন বলেছেন? আচ্ছা, আমরা তখন এখানে প্যাসেজ থেকে কিন্তু সরাসরি উত্তর Yes. দিতে পারি যে মেহেরজানের একটা সময় সবকিছু ছিল, কিন্তু যমুনা এসে তার জীবনটাকে একদম তছনছ করে তছনছ দেয়। করে দেয়। ঠিক আছে, তো যমুনা হ্যাঁ। মেয়েদের সবকিছু নিয়ে নিয়েছে, এই কারণে তাকে বলা হচ্ছে লোভী, রাইট? গ্রিডি বা লোভী। ইয়েস। হোয়ার ডাজ মেহেরজান লিভ? মেহেরজান মেহেরজান কোথায় lives- বসবাস করে? সিরাজগঞ্জে। এটা একদম প্রথম লাইনটাতেই প্রথম, বোধহয় yes. আছে। সো ওইখান থেকে তোমরা চাইলে সরাসরি দিতে পারো। সো আমি তোমাদেরকে বলবো যে এই নংটাতে একটু প্যারা খাইতে পারো, বাট তোমরা খুঁজে বের করবা
যেমন মনে করো যে হোয়ার ডাজ মেহেরজান লিভ, উত্তরটা পাচ্ছ না, কি করবা? এই যে লিভ কথাটা আছে তুমি প্যাসেজে গিয়ে খুঁজে বের করো, দেখবা যে ওইখানে উত্তরটা পেয়ে আর যাচ্ছ। তোমাদেরকে শর্ট কোশ্চেন আনসার যেখান থেকে আসুক না কেন একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিই, সবসময় প্যাসেজটা আগে না পড়ে কোশ্চেনটা আগে পড়বা। ইয়েস, কোশ্চেনটা যখন আগে পড়বা তুমি, তখন তুমি তারপরে প্যাসেজটা পড়তে গেলে অটোমেটিক্যালি তোমার মাথায় কোশ্চেনটা থাকবে, আরে কি জানি চাচ্ছিল, আচ্ছা হ্যাঁ। এটা তো চাচ্ছিল, সাথে সাথে পেন্সিল দিয়ে দাগিয়ে ফেলবা। তাহলে তোমার প্যাসেজ যেটাই আসুক না কেন, তুমি কুমিল্লা বোর্ডের হও না কেন, তুমি কোশ্চেন আগে পড়ে প্যাসেজে গেলে তুমি আনসার পাওয়া যাবে। ইয়েস ভাইয়া। আমরা তাহলে একটা প্রশ্ন মানে কি বলে এটাকে গ্যাপ ফিলিং Gap সলভ filling করি, solve ঠিক আছে ভাইয়া? ওকে। সো গ্যাপ ফিলিং এ কি কোনো স্ট্র্যাটেজি আছে আপনার মনে হয়? আমার কাছে লাগে যে গ্যাপ ফিলিং এর জন্য ওয়ার্ড মিনিংটা, ওভারঅল প্যাসেজটা যদি আমি ভালো করে বুঝি তাহলে মোটামুটি আমার কাছে চলে আসবে, আমার আয়ত্তে রাডারে চলে আসবে গ্যাপ ফিলিংটা। ওকে, সো গ্যাপ ফিলিং এ কি আমরা সবসময় এক্সাক্ট ওয়ার্ডই দেই নাকি হচ্ছে? না, এক্সাক্ট ওয়ার্ড দেই না কিন্তু আমরা। হ্যাঁ, আমরা তাহলে কি হ্যাঁ। করে থাকি? আমরা ধরো এই যেমন এই যে এখানে কিন্তু প্যাসেজে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো লাইন সরাসরি দেওয়া থাকবে না, বাট প্যাসেজ থেকে আইডিয়াটা নিয়ে একটা গ্যাপ ফিলিং বানানো হয়, দেন ওইখানে দেয়। দ্যাট মিন্স আমাদের খুবই ভালো করে বুঝতে হবে যে প্যাসেজে কোন মেসেজটা কনভে করতে চেয়েছে বা কি Yes. অ্যাকচুয়ালি আমাদের কাছে পৌঁছাতে চেয়েছে। তো চলো আমরা দেখি ক্লাইমেট চেঞ্জ ইজ আ ড্যাশ ওয়ার্ড ফর টুডেজ ওয়ার্ল্ড। ক্লাইমেট চেঞ্জ কি ধরনের একটি শব্দ আজকের পৃথিবীর জন্য? সো কমন, কারণ কি আমরা সব সময় দেখো ক্লাইমেট চেঞ্জ এমন একটি শব্দ যেটা আমাদের বর্তমান দুনিয়ার জন্য খুবই কমন একটি ওয়ার্ড, বিকজ সব জায়গায় গরম বাড়ছে, কি হয়েছে? ক্লাইমেট চেঞ্জ। তোমার হচ্ছে মানুষ মরে গেছে, কি হয়েছে? ক্লাইমেট চেঞ্জ। আরে খুবই খারাপ অবস্থা, পানি বাইরে গেছে, কি হয়েছে? ক্লাইমেট চেঞ্জ, তাই না? ক্লাইমেট চেঞ্জ সবকিছু খুবই কমন একটা ওয়ার্ড। মেহেরজান ইজ নান বাট আ ড্যাশ অফ ইট। মেহেরজান শুধুই মাত্র এটার কি, এই ক্লাইমেট চেঞ্জের সে কি? আমরা জানি ক্লাইমেট চেঞ্জের কারণে তার লাইফে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্যাট মিনস সে ভিকটিম, তাই না? দেখে হয় কিনা? ইয়েস, ভিকটিম। সো এই পার্টটাতে দেখতেছো যে আমরা কিন্তু ডিরেক্টলি কোথাও কিন্তু এগুলো ছিল না, বাট অনলি বিকজ আমরা হচ্ছে জানি অ্যাকচুয়ালি মেইন জিসটা বা মেইন ঘটনাটা কি, আমরা খুব ইজিলি ওইটার সাথে রিলেট করে আনসারগুলো দিয়ে দিতে পারবো। She lost everything because of dash erosion. সে সবকিছু হারিয়েছে কিসের জন্য? কি এরোশন? নদী ভাঙ্গন আমরা জানি, তাই না? সো নদী ইংলিশ কি? রিভার। দেখো রিভার এরোশন। নাও শি ইজ রানিং উইথ গ্রেট ড্যাশ। এখন তার অনেক কিসের ভেতর দিয়ে যেতে হচ্ছে? ডিফিকাল্টিস, হার্ডশিপস, পেইনস, অনেক কষ্টর ভিতর দিয়ে তার পার করতে হচ্ছে। দেখো তার কোনো জায়গার রাস্তার ভিতর দিয়ে পার হইতে হইতো এমন তো কোথাও পাওয়া নাই প্যাসেজ, তাই না? প্যাসেজের সাথে কিন্তু রিলেটেড থাকে। তো যখনই জিজ্ঞেস করছে তার কিসের ভেতর দিয়ে যেতে হচ্ছে, পুরো প্যাসেজটাই জানো তার দুঃখ, বেদনা, যন্ত্রণা, টার্মোয়েল নিয়ে। সো অবশ্যই তুমি এই টাইপের কোনো ওয়ার্ড, তুমি যেই ওয়ার্ডই সিলেক্ট করো না কেন, সেটা যদি তার দুঃখ, যন্ত্রণা এসব বোঝায়, তাহলে তোমার আনসার কারেক্ট হবে। এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমার আনসার কিন্তু মাল্টিপল আনসার কারেক্ট হতে পারে। তুমি যেটা লিখছো বা তোমার ফ্রেন্ড যেটা লিখছে, দুজনেরটাই সঠিক হতে পারে, আর দুজনেরটা ভুল হতে পারে, বাট ওই ক্ষেত্রে আপাতত না যাই। It is sad to dash that every year Meherjan gets new companions. এটা খুবই দুঃখের বিষয় কিছু একটা করে যে মেহেরজান প্রতি বছর নতুন সঙ্গী পায়। নতুন সঙ্গী আসেন হচ্ছে তার মতে মানুষ এটার নদী ভাঙ্গনের ভিকটিম হয়। এটা দুঃখ পাচ্ছি কি করে? এটা জেনে আমরা দুঃখ পাচ্ছি, তাই না? সো এটা যেহেতু তোমার জেনে দুঃখ পাচ্ছি, সো তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের নো বা লার্ন, তাই না? ইয়েস, গ্রেট। সো আমরা হচ্ছে মেহেরজান নিয়ে তো একটা সলভ করলামই। আই থিঙ্ক তোমরা ওভারঅল আইডিয়াটা পেয়ে গিয়েছো যে আসলে আমরা গ্যাপ ফিলিংটা কিভাবে সলভ করব। প্রথমত মাথায় রাখতে হবে এটা ডিরেক্টলি প্যাসেজ থেকে আসতেছে না। তারপরে কি, বাট প্যাসেজে না আসলো খুশির সংবাদ হচ্ছে এটা প্যাসেজের সাথে পুরোপুরি রিলেটেড থাকে। সো প্যাসেজটা তুমি ভালো মতো বুঝে থাকলে এটা খুবই সহজে আনসার করতে পারবা। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে এখানে একটাই যে আনসার কারেক্ট বিষয়টা সেটা না, তুমি এখানে মাল্টিপল আনসার তোমার কারেক্ট হতে পারে। ইয়েস ভাইয়া, আমার মনে হয় ওরা গ্যাপ ফিলিং নিয়ে একটা আইডিয়া পেয়ে গেছে। আমরা কি পরের শর্ট কোশ্চেন কিভাবে শর্ট কোশ্চেন সলভ করে Solve ফেলছি, করে আমরা আনসিন প্যাসেজ যেতে পারি, রাইট? নাকি ইয়েস, বাট আমরা আরো কিছু লেসন সলভ করি। ওকে, ঠিক আছে, যাই তাহলে, এগুলো ওরাও সলভ করতে পারবে। ইয়েস। তবে তার আগে আমরা ওদেরকে একটা আবার একটু, যারা সাজেশনটা মিস করেছো তোমাদেরকে আরেকবার সাজেশনটা দেখাতে চাই। এই যে দেখো, এই যে ইউনিট গুলো আছে, লেসন গুলো আছে আর কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার বলছি, তোমরা যদি ভাবো যে ভাইয়া এগুলোই পরীক্ষা আসবে, ভুল ভাববা। তোমার যে ওভারঅল মানে প্রিপারেশনটা আছে, প্রিপারেশনটা নেওয়ার সময়
তুমি এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। এগুলোর ছাড়াও আরো কিছু জিনিস আছে, এই যে 10-12টা লেসন আছে এগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে পারো মানে পড়ার সময় তোমার প্রিপারেশন নিতে গিয়ে। কেমন? আচ্ছা আমরা পরের লেসনে যাই, ঝটপট আমরা আজকে ওদের সাথে এটা হচ্ছে ইউনিট 12 লেসন 2। কেমন? ইয়েস, এখান থেকে আমরা পাক্কা 5টা সলভ করতে চাই ভাইয়া। ওকে চলো দেখি 5টায় তোমরা কয়টা পারো। বাংলাদেশ ইজ ইন দ্য গ্রিপ অফ ড্যাশ পলিউশন। বাংলাদেশ কিসের মুঠায় পড়েছে? আমার যতদূর মনে পড়ে আমাদের লেসনটাতে এয়ার পলিউশন ছিল, ওয়াটার পলিউশন ছিল, সয়েল পলিউশন ছিল। তিনটাই ছিল, রাইট? Yes. তার মানে কি অল অফ দিস হবে? Yes, all of this. All of this is the correct answer because তিনটা পলিউশন নিয়ে কথা বলা হয়েছিল প্যাসেজে। What does the word relocate mean? মানে- Relocate ওয়ার্ড এর মিনিং চাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, লোকেট এটার লোকেশন থেকে আরেক জায়গায় আমরা যেটাকে re- রি বলি আর কি। তাহলে কি এরকম হতে পারে যে টু মুভ সামথিং To a new place, I think হতে পারে, right? দেখি দেখি তো। ভাইয়া হয় কিনা। Yes. So Correct. এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছুর স্থান পরিবর্তন করাকে বলা হয় relocate. Relocate. The dash people are the worst victims of various pollution. কোন ধরনের মানুষরা সবচেয়ে বড় ভিকটিম পলিউশনের? জাস্ট নরমালি চিন্তা করলে গ্রামের মানুষের চেয়ে কিন্তু শহরের মানুষের একটু বেশি কারণ ধুলাবালি হ্যাঁ, ময়লা হ্যাঁ, আবর্জনা। হ্যাঁ। সো রুরাল তো গ্রাম, হ্যাঁ, তাহলে আরবান Urban হচ্ছে হবে। শহর। হ্যাঁ, আই থিংক urban। আরবান হবে আনসার। And yes, urban Urban। people. So ওরা আনসার দিস urban people. Excellent work, guys. কারেক্ট আনসার। ইয়েস, সেকেন্ড লাস্ট। By making less use of motor vehicles, air pollution can be dashed to a great extent. মানে গাড়ি বা বাইক এগুলো কম চালানোর কারণে এয়ার পলিউশন কি হতে পারে? আমার লকডাউনের টাইমে মনে পড়ে বাতাস অনেক পরিষ্কার হয়ে গেছিল। সো আমরা কি তাহলে বলতে এয়ার পারি? পলিউশন বলছে কম ব্যবহার করলে, ওকে, হ্যাঁ, কম ব্যবহার এয়ার করলে পলিউশন বায়ু দূষণটা কমে যাবে। বাড়বে তো না, ইনক্রিজ হবে না, ইয়েস, ডেভেলপও হবে না, না। So কমবে। ডিক্রিজ। ইয়েস ইয়েস, Decrease মনে হবে। হবে। Yes, Yes. decrease is the correct answer. Excellent. So the last one. Hazardous industries should be relocated dash residential area. Residential area মানে তো হচ্ছে মানুষ যেখানে বসবাস করে, রাইট? হ্যাজার্ডাস মানে হচ্ছে একটু বিপজ্জনক যে Yes, জিনিসপত্র, বিপজ্জনক। তাহলে এগুলো দূরে পাঠানো উচিত, Yes, আমরা মনে হয় দূরেই পাঠাই। তাহলে away close from, to away from মনে হবে, রাইট? কারণ এগুলো তো সব কাছাকাছি কাছে বোঝাচ্ছে। বোঝাচ্ছে। অপশন ডি। Yes, away from is the correct answer. আমাদের এগুলোকে দূরে পাঠিয়ে দিতে হবে। আমাদের যেখানে বসবাস করি সেসব জায়গাগুলো রাখাটা আমাদের জন্য সেফ না। সো আমরা কি এখন 5টা সলভ করে ফেলছি ভাই, আমরা কি পরের লেসনে যাই? ইয়েস, ওকে। আমরা আজকে সবগুলো ইম্পর্টেন্ট লেসন টাচ করব। 77 আর 7 কত ভাইয়া? 77 আর 7 তাহলে হচ্ছে 84। 84 চলে আসছি। ইয়েস, ইউনিট 2 লেসন 3 ম্যান এন্ড ক্লাইমেট। ক্লাইমেট খুবই ইম্পর্টেন্ট ওদের জন্য। এই যে যশোর বোর্ডে আসছে এটা। আচ্ছা, কাটিং ডাউন ট্রিজ। আজকে আমরা এই ক্লাসটাতে মজা করতে করতে আমরা সিলেবাস শেষ করে ফেলবো। ভাই হচ্ছে আমাকে কোয়েশ্চেন করবে, আমি স্টুডেন্টদের পক্ষে। ওকে, সো কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড, মানে গাছ কাটাকে কি বলা হয়? বৃক্ষ নিধন, দ্যাট মিন্স ডিফরেস্টেশন। লেটস সি। ইয়েস, কারেক্ট। আগে থেকে দাগ দিয়ে রাখছিল মনে হচ্ছে। এটা আমি দাগ দিছি। চিটিং হইছে মনে হয়। আচ্ছা, আচ্ছা, গ্রিনহাউস ইফেক্ট এই ইজ যে আমি এটা সরাই ফেললাম, না হয় ঝামেলা হবে। ওকে, গ্রিনহাউস ইফেক্ট ইজ স্ট্রেংথেন। গ্রিনহাউস ইফেক্ট যেটা, এটাকে আরো শক্তিশালী করা হয় কিভাবে? আমরা যদি গাছ লাগাই তাহলে বাই প্ল্যান্টিং ট্রিজ। আবার এফরেস্টেশনও আসছে, ইরোশন অফ সয়েল, ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। আমি বোধহয় ওদের হেল্প নিতে হবে। দেখো হিন্ট দিয়ে দিই, এটা কিন্তু কি বলছে? গ্রিনহাউস ইফেক্ট, সেটা ও শক্তিশালী হয়। গ্রিনহাউস আচ্ছা, ইফেক্ট কিন্তু ভালো কিছু না। ভালো কিছু না, এই তো। তাহলে কি হবে? সো আমি ডি দিব ভাইয়া, ডিস্ট্রাকশন অফ Of ফরেস্ট। course, দেখি হয় কিনা। ইয়েস, কারেক্ট অ্যানসার। Correct answer. ওরা কিন্তু এটাই দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ট্রিজ অ্যাবজর্ব, এটা তো দুধ ভাত কি না? এখন আমার তো ঝামেলা লেগে গেছে যে গাছ আমরা জানি কার্বন ডাই অক্সাইড ছাড়ে আর কি বলে অক্সিজেন অক্সিজেন ছাড়ে, ছাড়ে আর কার্বন কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়। এখন অ্যাবজর্ব মানে কি এটা তো আমি জানি না। আচ্ছা, এখন তো আমি ঝামেলা পড়ে যাবো যে আমি কার্বন ডাই অক্সাইড দিব নাকি অক্সিজেন নিব। আমি ওদের কাছ থেকে একটু হেল্প নিতে চাই। 3 আনসার আমি দেখতে চাই ওরা কি বলে। অলরাইট, ওরা কিন্তু বলতেছে হচ্ছে দুটো কোন একটা ওরা এ বির মধ্যে একটা মারামারি দেখতেছি না? হ্যাঁ, বাট আমি দেখতে পাচ্ছি ওরা বেশিরভাগই আনসার করতেছে এ। ওকে, আমি বলে দিলাম যেহেতু ওরা বলতেছে আমি বললাম এ, কার্বন ডাই অক্সাইড। And yes, A is the correct answer. ওরা মানে অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করে নেওয়া। Exactly. Very good. Yes. Natural gas is a kind of dash. Natural gas বা প্রাকৃতিক যে গ্যাসটা, এটা আসলে কি? মানে এটা কই থেকে আসে আমাদের? বিষাক্ত বা ক্ষতিকর কোনো কিছু হবে না, না। বেশি বাদ।
আমার লাগে এ হবে ভাইয়া, ফসিল ফুয়েল, জ্বালানি, রাইট? আমার লাগছে, দেখি একটা রিস্ক নেই, কি বলো তোমরা আছো তো? ওরাও কিন্তু রিস্কটা নিতে যাচ্ছে, দেখি দেই তো। দেই 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 ইয়েস, কারেক্ট অ্যানসার গাইস, ভেরি গুড। এটা আমাদের এক ধরনের ফসিল ফুয়েল। ওকে, লাস্ট এই লেসনের, হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট? আমরা মানুষ, হিউম্যান। এটা তো শিওর, কোন দিকে তাকাবো না, অপশন সি। শিওর, সবাই লক করে দিব? ইয়েস। ইয়েস, কারেক্ট Correct অ্যানসার, answer. ভেরি গুড। তাহলে ইউনিট 2 লেসন 3, তারপরে আমরা জানি ইউনিট 2 এর লেসন 5 ও খুবই গুরুত্বপূর্ণ, সো আমরা ওইটাতে একটু যেতে চাই। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে তাহলে আমরা যাব 102 এ, রাইট? 102, ওকে। আমি একটু মেথে কাছে তাই। ইয়েস, পেয়ে গেছি। সো a friend of the the earth. পৃথিবীর একটা বন্ধু। ওকে। The word recovery refers to, recovery যে ওয়ার্ডটা, এটা আসলে কি বোঝায়? আমরা অসুস্থ হলে মানুষ ইংলিশে কি বলে, যে সুস্থ হয়ে যাও বা ফিরে রিকভার আসছে। করো? আমি অপশন এ দিব, ওদের হয় আমি Get অপশন এ back, দিতে তাই চাই। না? দেখি। দেখি। Yes, correct answer, Correct sir. answer. We should try to be more creative and think of, আমাদের আরো ক্রিয়েটিভ হওয়া উচিত এবং আমাদের কি চিন্তা করা উচিত? How else it might be used, মানে এটা আমাদের এখানে বোঝাচ্ছে কোন একটা প্রোডাক্ট Yes. বা কোন একটা জিনিস যখন আমরা ইউজ করে ফেলে দিব, তখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে, চিন্তা করা উচিত যে এটাকে আমরা আর কত ভাবে ইউজ করতে পারি। মানে আমরা আগে ফেলে দেব না, আমরা চিন্তা হ্যাঁ। করব এটা আরো কোনো ব্যবহার আছে কিনা, রাইট? আমার মনে হয় এই হবে। And yes, A is the correct answer. কিছু সাথে সাথে ফেলে দেওয়া যাবে না, অবশ্যই তুমি বুঝতে হবে এটা আর কোনো কাজে তুমি লাগাতে পারবে Yes, কিনা। তোমাদের সাপোর্টে কিন্তু আমি আজকে সিরাত ভাইয়ের সাথে ফাইট করে টিকে আছি, না পারলে কিন্তু তোমাদের কাছ থেকে দেখতেছি। ওকে। Which of the following has the closest meaning of the word encourage? Encourage করা, তাই না? উৎসাহিত করা কাউকে, এটার সাথে কোনটা যায়? বাকি সাথে ডিস থাকলে নেগেটিভ, সো হবে না। ডিস তো হবে না, ডিসমিস এগুলো হয় নাই। Made interested, barred. আমি মনে করি এটার অর্থ পাই না, আমার কাছে সি কারেক্ট লাগছে। আগ্রহ বাড়ানো, তাই না? দেখি। Yes, correct answer. Very good. What is the purpose of reduce, reuse, recycle? মানে কোনো কিছু কমানো, পুনরায় ব্যবহার করা বা রিসাইকেল, একটা জিনিসকে আবার রিসাইকেল করে অন্য কিছুতে, যেমন ওই যে বিভিন্ন ভাইয়া বোতল স্পিড খায় যে পোলাপান, স্পিড ক্যানগুলো ফালায় দেয়, এখানে কিন্তু লেখা থাকে যে রিসাইকেল করো। এই ক্যানের টিনটা কিন্তু ওরা টিন বানিয়ে আবার গুঁড়া করে এটাকে আবার অন্য নতুন করে কাজে লাগায়। তাহলে আমরা বলতে পারি যে এটার উদ্দেশ্য হচ্ছে টু সেভ দ্য আর্থ, পৃথিবীকে বাঁচানো, তাই না? এটাই তো হওয়ার কথা। আই থিংক। দেখো, লক্ষ্য করো। আমি এটাই দিতে চাই। Yes, great. কারেক্ট আনসার। ওরা কিন্তু একদম এক্সাক্ট আনসার ইজ অলরেডি A++। সেই লাস্ট, এই লেসনের লাস্ট। If recycling is impossible, যদি রিসাইক্লিং করা কোনো প্রোডাক্টকে পসিবল না হয়, আমরা এটাকে একদম ধ্বংস করে দিব, মানে ওকে, একদম শেষ করে দেব, এটা রাখবোই না, পুরো ফেলবো একদম। তো দেখি কি হয়, আনসার কোনটা হবে বলুন তো? ভাইয়া, উই শুড সেন্ড ইট টু আ ল্যান্ডফিল অর বার্ন ইট, আমি এটা দিতে চাই। আই থিংক এটাই হবে, ওরা এটাই ডি বলতেছে। অপশন ডি কারেক্ট। ইয়েস, রাইট, এক্সেলেন্ট, চমৎকার। আর কি লাগে? সবাই রেডি A+ পাইতে? ইনশাআল্লাহ আজকে আমরা পুরো সিলেবাস কভার করব। সিলেবাস তুমি জাস্ট কষ্ট করে আমাদের সাথে 1.5 থেকে 2 ঘন্টা থাকো, তোমার ইনশাআল্লাহ ইংলিশের সিলেবাস পুরোটা রিভিশন এই ক্লাসেই হবে। আর তাছাড়া অনেকে যাদের মনে হচ্ছে আমি তো পারতেছি না, আমরা এই স্লাইডটা কিন্তু তোমরা দেখতেছো, পেয়ে যাবা, সবই হবে। সো এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে? হাতে টাইম আছে, টেনশন নিও না, একটু রাত জাগতে হবে। ইউনিট 3 লেসন 1, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম? এখান থেকে মেইনলি হচ্ছে ওই যে ইয়োগার যেই পার্টটুকু আছে ওইটা। আমরা এটা একটু কঠিন, আমি এটাতে থাকবো কিনা জানি না। ওকে, ট্রাই করি। হোয়াট ইজ ইয়োগা মেইনলি ডেসক্রাইবড অ্যাজ ইন দ্য প্যাসেজ? ইয়োগাকে মূলত প্যাসেজের মধ্যে কিভাবে ডেসক্রাইব করা হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে? এটা কি কোনো স্পোর্টস কম্পিটিশন? এটা কি কোনো এক ধরনের একটা সঠিক পশ্চারে বসে ব্রিদিং এক্সারসাইজ? অপশন বি লক করি ভাই। লক, আই থিংক। ইয়েস, ইয়েস। ওকে, আমি না পারলে তোমাদের কাছ থেকে নিব সাপোর্ট। তারপর What does yoga help to manage? যোগা মানুষকে কোন জিনিসটা ম্যানেজ করতে বা নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে? ক্ষুধা এবং তৃষ্ণা নাকি স্ট্রেস এন্ড অ্যাংজাইটি? এক্স্যাক্টলি, চাপ মুক্ত করে। আমরা যখন তুমি টেনশনে পড়ে যাও, আব্বু জোরে শ্বাস নে, একটু ইজি হও, ঠান্ডা হও, মানে কি শ্বাস নেওয়ার যে এই যে প্রক্রিয়াটা, এটার দ্বারা আমাদের অ্যাংজাইটি এবং স্ট্রেস কমে যায়। ইয়েস, অপশন And সি। yes, C is the correct answer. What does traditional yoga emphasize? এই ট্রেডিশনাল যে yoga প্র্যাকটিসটা, সেটা আসলে কোন জিনিসের উপর জোর দেয়? বিহেভিয়ার, ডায়েট এন্ড মেডিটেশন। I think he's right, and let's see. Yes, আমাদের
লাইফস্টাইলটা এবং হচ্ছে আমাদের পুরোপুরি যে লাইফের যে স্টাইলটা সেই জীবনধারার উপর অ্যাকচুয়ালি প্রভাব ফেলে এটা। হাউ ডু যোগা ট্রেনার্স ইউজুয়ালি টিচ বিগিনার্স? যারা নতুন করে যোগা শিখতে যাচ্ছে তাদেরকে তাদের ট্রেনাররা আসলে কিভাবে যোগাটা শেখায়? অপশন সি, বাই গ্রাজুয়ালি চুজিং ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস। মানে শুরু থেকে ইজি তারপর কমপ্লেক্সে যায় আমার কাছে মনে হয়। একবারে কঠিন দেওয়া দিলে তো গেছে। না পারবো না, আমার ভালোই লাগবে না, চলে আসবো চলে কঠিন আর আসবো। যাবোই না। And yes, it is the correct answer. সে কিছু সময় কিন্তু তুমি জেনারেল নলেজ ইউজ করলেও আনসার দিয়ে দিতে পারবে। কোনো একটা আনসার পাচ্ছ না বলে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নাই। Yes. Which of the following is mentioned as a benefit of yoga? যোগার একটি বেনিফিট বা লাভ হিসেবে কোনটা মেনশন করা হয়েছে? স্ট্রেস রিডাকশন। স্ট্রেস কমে যায়, তাই না? স্যার তোমরা পরীক্ষায় আগে প্র্যাকটিস করে Correct রাখবেন। answer. Yes, correct answer. আচ্ছা ভাই, আমরা বোধহয় সিন প্যাসেজে আবার ব্যাক করে আসতে পারি যদি আমাদের হাতে সময় থাকে। আমরা একটু আনসিন প্যাসেজে আনসিন যাই। প্যাসেজ। তোমরা কি চাও আনসিন প্যাসেজে যাই? আমি ইয়েস দেখতে পাচ্ছি, চলেন। আমাকে অনেক ক্যালকুলেট করে আনসিনটা বের করতে হবে। ওকে, আমরা পেয়ে গেছি by the way। আনসিন প্যাসেজে যাওয়ার আগে আমরা আচ্ছা আগে দেখি আনসিন প্যাসেজে কি কি আসে। কি আসে? প্রথমে একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজ থেকে আমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার এবং উত্তর করতে হবে এবং সামারি। সামারি উত্তর করতে হবে। সো ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি ওভারঅল আনসিন প্যাসেজের জন্য সবার আগে আমরা একটু ওদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আনসিন প্যাসেজ গুলো আছে ভাইয়া সেগুলো দেখাতে চাই। সো সাজেশন, সবাইকে সাজেশন রেডি? ফ্রেন্ডরা যদি এখন বাকি থাকে জয়েন করে এখনই পারো, হুদাই তোমাকে না জ্বালাবে সারা রাত সাজেশন দে। হ্যাঁ, ওকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুবই ইম্পর্টেন্ট, কতবার যে আসছে, ইভেন আমরা আজকে একটু পরে এটা সলভ করে দিব। চার্লস বেবেজ, আব্রাহাম লিঙ্কন, উইলিয়াম ওয়াটসন, জন মিল্টন, একে ফজলুল হক, জসিমউদ্দিন, স্যার স্টিফেন হকিং, রবীন্দ্রনাথ ঠাকুর, নেলসন ম্যান্ডেলা, নীল আর্মস্ট্রং। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার বলছি, এগুলো আনসিন, কমন নাও আসতে পারে। আনসিন মানেই হচ্ছে অদেখা। এমন একটা টপিক হবে যেটা তুমি দেখো নাই, বাট আমরা দেখি যে এগুলো আসে বেশিরভাগই এসে থাকে। আমরা ভাই আগের পেজে যদি যাই, আনসিন আর আনসিন রইল। হ্যাঁ, তোমাদের এই যে সাজেশনটা দিয়েছি এগুলো মাস্ট শেষ করবা। এরপর তুমি অবশ্যই তোমার মতো করে প্রিপারেশন নিবা, বাট এগুলো নিশ্চিত শেষ করতে হবে। এরপর অ্যাকচুয়ালি আনসিন আসলে কিছু করার নাই নাকি? ইয়েস। ওকে, সো আনসিন ক্লাস আমরা একটু দেখি, রাইট? হ্যাঁ, আমরা একটু এই যে কতবার আসছে যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, আরো কয়েকটা এই বোর্ড যেটা আছে। বলা হলো আনসিন, বাট অনেকবার এসে পড়ছে। এটা আর আনসিন নাই। আনসিন নাই। আচ্ছা, সো আমরা একটু ঝটপট প্যাসেজটা পড়ে নিই সো দ্যাট আমরা উত্তর করতে পারি। আমি একটু সংক্ষেপে পড়ে দিই ওদের জন্য যাতে সুবিধা হয়। আপনিও থাকেন ভাইয়া। এখানে কথা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে। পরীক্ষা কিন্তু আবার এইভাবে উপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থাকবে না। আচ্ছা, সো বলছে যে গ্রেট মানুষজন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করে, আর তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ছিলেন বাংলা ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের, মানে যার অবদান অনেক বেশি, বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় যার অবদান অনেক বেশি। তিনি ছিলেন বাংলার একজন মহান পণ্ডিত বা স্কলার। এরপর তার জন্মটার কথা বলছে যে তিনি 10 জুলাই 1885-তে 24 পরগনাতে পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেন। তিনি 1904-এ এন্ট্রান্স এক্সাম পাশ করেন এবং বিএ ডিগ্রিটা 6 বছর পরে অর্জন করেন। কেমন? তারপর 2 বছর লেগেছে তার এমএ ডিগ্রি অর্জন করতে। কেমন? এরপর বলছে যে আরো 2 বছর লেগেছে তার ল ডিগ্রি অর্জন করতে। এখানে একটা মজার ব্যাপার তোমাকে বলি, যেটা তোমরা পরীক্ষায় গিয়ে ধরা খাবা আর কি, যেটাতে খাও। অনেক সময় এখানে কিন্তু বলে নাই যে এমএ ডিগ্রিটা কত সালে অর্জন করছে বা ল ডিগ্রিটা, আইনের উপর যে তিনি একটা ডিগ্রি লাভ করেছেন এটা কত সালে অর্জন করেছেন, এটা কিন্তু তারা বলেন। কিন্তু পরীক্ষায় তোমাকে ওই যে ইনফরমেশন ট্রান্সফারে জিজ্ঞেস করতে পারে যে কত সালে তিনি ল ডিগ্রি অর্জন করেছেন, তখন তোমাকে ক্যালকুলেট করতে হবে যে তিনি এন্ট্রান্স এক্সাম 1904-এ, তারপর বিএ ডিগ্রি লাভ করেন 6 বছর পর, তার মানে 1910-এ, আরো 2 বছর পরে এমএ, তার মানে হচ্ছে 12, আরো 2 বছর লাগছে হচ্ছে লতে, তার মানে 2014, 1914। হ্যাঁ 1914। আচ্ছা, সো এইভাবে ক্যালকুলেট করতে হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, সো এরপর এইরকম যে বাংলা সাহিত্যের কথা এই লেখাগুলো আছে, আমার মনে হয় তোমাদের কাছে যদি সামনে যদি এই প্যাসেজটা থাকে তাহলে তোমার সবচেয়ে বেশি ভালো হবে, ঠিক আছে? এখানে আমি একটা তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিতে চাই। প্রথমে তুমি হচ্ছে এখানে যাওয়ার আগে বলে এখানে কি থাকে, এখানে মূলত কি থাকে, কে কোন একটা কাজ করেছে, কখন করেছে, কোথায় করেছে, এবং হচ্ছে সেই কাজটা কি ছিল। মূলত এই 4টা পয়েন্টের উপর বেস করে কি কোন একটা অ্যাক্টিভিটি নিয়ে, অ্যাক্টিভিটিটা কে করেছে, কখন, কোথায়
এবং সেটা কি করেছে এবং Yes. মাঝে মধ্যে কাজটা করার উদ্দেশ্য থাকতে পারে। সো এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে তোমার যে কোনো অ্যাক্টিভিটির ব্যাপারে সবকিছুই ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? তুমি জাস্ট দেখবা যে কোন কোন ইভেন্টের কথা উল্লেখ করছে, এন্ড এটা বুঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যেগুলাতে দেখবা তারিখ দিয়ে দিছে, ঠিক আছে, ডেট দিয়ে দিছে, সাল দিয়ে দিছে, এগুলো পাও তো একদম সহজ। যা প্যাসেজে যাবা, যা দেখো 4 সাল কততে আছে, 21 সালে কি হয়েছিল, 12 তে কি হয়েছিল, 28 এ কি হয়েছিল, তাই না? সো তুমি সালগুলা গিয়ে খুঁজবা, আর সাল যদি ডিরেক্টলি কিছু না দেওয়া থাকে, তুমি কিন্তু দুর্জয় ভাই যেটা বলেছিল প্যাসেজ পড়ার টাইমে একটু দেখে বুঝে নিও যে এরকম ইনডিরেক্টলি সাল উল্লেখ করা থাকলে সেটা কোনটা কত সালে হয়েছিল, তাহলে তোমার জন্য খুব ইজিয়ার হবে আনসারটা পাওয়া। সো ডেট থেকে বের করা খুবই ইজি, আর ডেট না থাকলে তুমি জাস্ট দেখবা অন্য ইনফরমেশন কি আছে, যেমন হি ডাইড, সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ কবে করেছে, কোথায় করেছে, জাস্ট তুমি প্যাসেজ পড়েছো, জানো মৃত্যুবরণ কোন লাইনটা আছে, যে বের করে নেবে। সো ইনফরমেশন ট্রান্সফার হার্ড ওয়েতে না গিয়ে স্মার্ট ওয়েতে সলভ করবা, খুবই কম সময়ে তোমার কিন্তু এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো আবারও বলতেছি, ফার্স্টে দেখবা এই 4টা পয়েন্টার আছে সবচেয়ে কমন, দেন তুমি তারিখগুলা খুঁজবা, তারিখে না পেলে তুমি অ্যাক্টিভিটির নামগুলো দেখবা, অ্যাক্টিভিটিগুলো গিয়ে খুঁজলে তুমি পেয়ে যাবা কোন অ্যাক্টিভিটিটা কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কে করেছিল। কিন্তু সর্বপ্রথম ডেট খুঁজবা, এটা ইজি। ওকে, সো আমরা কি তাহলে একটা সলভ করতে পারি? লেটস সি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1904 সালে ইভেন্ট বা অ্যাক্টিভিটি কি করেছিলেন? পাস্ট এন্ট্রান্স এক্সাম। আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম পড়ানোর সময় দুর্জয় ভাইয়া যে 1904 সালে সে এন্ট্রান্স এক্সাম পাস করেছিল। সো 4 সাল খুঁজে বের করলে এটা পেয়ে যেতাম। হি জয়েন্ড অ্যাজ আ প্রফেসর ইন 1921। সে প্রফেসর হিসেবে জয়েন করেছিল। খুঁজে দেখবা 21 সাল কই আছে। 21 সালে কোথায় জয়েন করছে? প্রফেসর হিসেবে তো বলেই দিছে, at the University of Dhaka। একদম ইজিলি পেয়ে যাবা। হি ড্যাশ ইন 1912। সে 1912 সালে কি কাজ করছিলেন মনে আছে? কম্পিউটার ইজ এমএ। তোমার দুর্জয় ভাই কিন্তু অঙ্ক করছিল একটা টাইমে, সো এই অঙ্কটা কিন্তু আগেই তোমরা সলভ করে ফেলবা, ঠিক আছে? এই কারণে কিন্তু আমার 12টা মনে আছে, আমার আই নো তোমাদেরও মনে আছে। সো কমপ্লিটেড হিজ এমএ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি ইন 1928। 1928 এ তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়। সো এটা কোথায় দেওয়া হয়েছিল তাকে? যাবা, তারিখ খুঁজবা, অথবা এই ডক্টরেট অ্যাওয়ার্ডের ওয়ার্ডটা খুঁজবা, পেয়ে যাবা। অ্যাট সরবন ইউনিভার্সিটি, প্যারিস। হি ডাইড, সে মৃত্যুবরণ করেছিল, এটা তো খুব ইজিলি তুমি পেয়ে যাবে, তাই না? হি ডাইড, সে কবে মৃত্যুবরণ করেছে? কি? ইন 13 জুলাই 1969। ওকে, সো এরকম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে কিন্তু একবার আসেনি। দেখো আমাদের হচ্ছে 2023 সালে তোমার কুমিল্লা বোর্ডে এসেছে, দেন 2024 সালে হচ্ছে ময়মনসিংহ বোর্ডে এসেছে, এরকম কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডে আসছে। সো আমরা কি ডক্টর শহীদুল্লাহ নিয়ে আরেকটা সলভ করতে পারি? চলো একটা করে ফেলি, তাই না? শর্ট আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবটেইন বিএ ডিগ্রি। বিএ ডিগ্রি কবে? জাস্ট হচ্ছে সরি, সে শহীদুল্লাহ কবে জন্মগ্রহণ করেছিলেন? জুলাই 1885। বিএ ডিগ্রি কবে সে পেয়েছে? ইন 1910, তাই না? মনে আছে? মাস্ট এম এর আগে, এম এ 12 সালে, তার মানে 2 বছর আগে। এম এ করতে 2 বছর লেগেছিল, 10 সাল। হি জয়েন্ড অ্যাজ এ প্রফেসর ইন 1921। কোথায়? এটাও আমরা জানি, রাইট? অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, ওকে। হি ড্যাশ ইন 1928। সে 1928 সালে কি করেছিল? সরবন ইউনিভার্সিটি প্যারিসে। ঘটনাটা আমরা দেখবো যে ওই দিন কি হয়েছিল 1928 সালে। ওয়াজ অ্যাওয়ার্ডেড দি ডক্টরেট ডিগ্রি। তাকে ওখানে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল, রাইট? ভেরি গুড গাইস, তোমরা কিন্তু সঠিক আনসার দিচ্ছ, চমৎকার। ড্যাশ ওয়াজ পাবলিশড ইন 1953। 1953 সালে হচ্ছে কি পাবলিশ করা হয়েছিল? সো তুমি প্যাসেজে গিয়ে ডেটটা খুঁজবা, দেন দেখবা কোন জিনিসটা পাবলিশ করা হয়েছিল, তাহলে কিন্তু তুমি এই ওয়ার্ডটার সাথে এটা ম্যাচ করলেই অ্যাকচুয়াল জিনিসটা, সাবজেক্টটা পেয়ে যাবা। বাংলা সাহিত্যের কথা। এটা হচ্ছে পাবলিশ করা হয়েছিল তোমার কবে? প্রকাশিত করা হয়েছিল 1953 সালে। ওকে, এখন আমাদের আসে সামারি। সামারির মধ্যে আমাদের আসলে কি মনে রাখতে হবে? সামারি কিন্তু আসলে কয়েকটা পয়েন্টার আছে যেখানে তোমরা ভুল করো। আমি তোমাদেরকে বলি সামারিতে তোমাদের কোথায় কোথায় ভুল হয়,
তাহলে তুমি কিন্তু খুব ইজিলি সামারি লিখে ফেলতে পারবে। সবারই একটা ভুল কনসেপশন থাকে কি যে বেশি লিখলে মার্কস বেশি আসে। ভাইয়া এই ক্ষেত্রে এটা হয় না। সামারি এমন একটা জিনিস যেটা তোমার কম লিখতে হবে। ইউজুয়ালি সামারির রুল হচ্ছে প্যাসেজটা যে পরিমাণের থাকে সেটা 3 ভাগের 1 ভাগ সামারি হয়, ঠিক আছে? এন্ড তাহলে সামারিতে আমরা কি লিখবো আর কি বাদ দিব? সর্বপ্রথম তুমি যখন সামারি তোমাকে লিখতে বলবে, তুমি নোটিস করবা যে তোমার আমার স্বাভাবিক জীবন থেকে কোন জিনিসটা তার জীবনে ডিফারেন্ট, তাই না? তার জীবনের স্পেশালিটি গুলা কি সেটা তুমি বের করবা। এটা হতে পারে তার অনেক সংগ্রাম, সেটা হতে পারে তার অনেক অবদান, সেটা হতে পারে তার অনেক অর্জন, তাই না? অর্জন খুঁজবা, সংগ্রাম খুঁজবা, অবদান খুঁজবা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় সামারিতে অ্যাড করার জন্য, তাই না? এবং এগুলা পাওয়ার পরও যদি তোমার মনে হচ্ছে সামারিটা অনেক বেশি ছোট হয়ে গেছে বা এগুলোর ব্যাপারে অতিরিক্ত তথ্য নাই, তখন তুমি চাইলে তার হচ্ছে আরো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন অ্যাড করতে পারো। বাট সর্বপ্রথম এই জিনিসগুলো অবশ্যই তুমি খুঁজে বের করবা। ওকে? এন্ড আরেকটা জিনিস মনে রাখবা, সামারি ডিরেক্ট কপি করো না ভাই। তোমরা সামারিতে কম মার্কস পাওয়ার পিছনে অনেক বড় একটা রিজন হচ্ছে তোমরা ডিরেক্টলি কপি করে উঠিয়ে দাও। সো কি কি মনে রাখতে হবে? ডিরেক্ট কপি করা যাবে না, তার সংগ্রাম, অবদান, অর্জন খুঁজে বের করবা এবং সামারি সবসময় চেষ্টা করবা একটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ সাইজের লিখতে। এটা অতিরিক্ত বা বড় লেখার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে? দুর্জয় ভাইয়া স্টোরির সাজেশন একটু কমায় দেন। আচ্ছা, স্টোরির ব্যাপারটা হচ্ছে যে মানে স্টোরি তো দুই ধরনের ভাই, হ্যাঁ। একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে ট্রেডিশনাল। রিসেন্ট ইয়ারগুলোতে আমরা দেখি যে আসলে ক্রিয়েটিভ স্টোরি খুব বেশি আসতেছে। Yes. ইভেন যেই স্টোরির সাজেশনগুলো দিছি ওইগুলো থেকেও আসা চান্স খুব বেশি যে এমন না। মানে স্টোরি এমন একটা টপিক ভাই, স্টোরি আর হচ্ছে রিয়ারেঞ্জ, যেটা থেকে একটু কম আসে। আগে থেকে বলে নিচ্ছি কেমন। আচ্ছা, ওদের একটা নতুন প্রশ্ন বেশি ভাই, কয় লাইন লিখবো? সামারি। আচ্ছা, ভালো কোয়েশ্চেন, মানে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। আমি জাস্ট একটা নরমাল চিন্তা যদি করি, মনে করি এটা একটা খাতা, পরীক্ষার খাতা। আচ্ছা, আমরা তো খাতায় মার্জিন করি, অনেকে আবার ইচ্ছে করে একটু বড় করে মার্জিন করো যাতে হচ্ছে কম লিখতে হয়। ধরো আমি খাতাটা মার্জিন করলাম একদম, খাতাটা আগে, এটা একটা পেজ। অনেকে আবার 4 কোণায় মার্জিন করে, আমিও করছি অনেক, আল্লাহ মাফ করে দিও। এই যে এইদিকে এইভাবে দেয়। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে খাতা। সো স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি তো এখানে একটু নিচে করে লিখি, ভাইয়া চোরামি কিন্তু অভাব নাই, মানে এরপরে এখানে একটা দাগ দেয় আরেকটু নিচে করে লিখে। তো সব মিলায়ে সামারি তুমি একটা প্যারাতেই লিখবা পুরো পেজের। আমি হইলে যেটা করি, মানে আমি তোমাদেরকে রিকমেন্ড করব তুমি সর্বোচ্চ এতটুকু লিখো বা বড় জোর এতটুকু লিখো, ঠিক আছে? মানে 1 পৃষ্ঠার বেশি তো কোনোভাবেই যাওয়া যাবে না, তোমাদের প্যাসেজ যেগুলো আসবে ওগুলো ছোট ছোট আসবে। সো এই যে পৃষ্ঠাটা আছে, এই পৃষ্ঠাটার 3 ভাগের 2 ভাগ লিখতে পারো। 2 ভাগ লিখতে, এটা কি লাইন টাইন সহ 2 ভাগ নাকি হচ্ছে? এখন তো কি করব, লাইন সহই 2 ভাগ বলো, বাট যদি বেশি চোরামি করো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, সো লাইন টেন সহ এরকম 3 ভাগে 2 ভাগ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা সামারি প্যাসেজের যে সাজেশনটা দিয়েছিলাম আনসিনের, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চার্লস বেবেজ, আব্রাহাম লিঙ্কন, উইলিয়াম ওয়াটসন, জন মিল্টন, একে ফজলুল হক, জসিমউদ্দিন, সার্ট, স্টিফেন হকিং, রবীন্দ্রনাথ ঠাকুর, নেলসন ম্যান্ডেলা এন্ড নীল আর্মস্ট্রং। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বা, সব বোর্ডের। আচ্ছা ভাইয়া, আমরা তো আনসিন পড়লাম, আনসিনের পরে কি আমরা একটু ম্যাচিং এ যেতে পারি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাচিং গুলো আছে ওইগুলো একটু ম্যাচিং করতে দেখতে পারি, স্পেশালি ম্যাচিং এর সাথে সলভ কিভাবে করতে হয় এটা ওদের জানাটা খুবই দরকার। এটা খুবই দরকার। আনসিনের পরে ম্যাচিং এর কথা যদি একটু তোমাদেরকে বলি, আমরা শুরুতে ম্যাচিং এর একটু সাজেশনটা দিতে চাই। এই যে 10টা আছে, এই 10টা যাতে তোমার মানে একদম অজানা না থাকে, খুব বেশি ইম্পর্টেন্ট। ম্যাচিং কিন্তু নরমালি কমন ফেলানো টাফ, তাও এই 10টা, প্যাট্রিয়টিজম, প্রাইস হাইক, মুন, পাংচুয়ালিটি, তারপর গ্লোবাল ওয়ার্মিং, দেয়ার আর মেনি, এরপর ফ্রিডম ফাইটার, গুড ম্যানার, এডুকেটেড মাদার, ট্রুথফুলনেস, এই 10টা তোমার জানা খুব বেশি দরকার। এই 10টা তোমাকে জানতেই হবে। সো এই ম্যাচিং এর এই 10টার পাশাপাশি এইখানে একটা কথা বলা হয়েছে যে এই অংশে ভালো করার জন্য আসলে অধিক প্র্যাকটিসের বিকল্প নেই। সেজন্য আগের যে প্রশ্নগুলো আমরা দেখেছি 10টা, এগুলো ছাড়াও
আরো বোর্ড প্রশ্ন প্র্যাকটিসের পরামর্শ রইল। ইয়েস তোমার সুবিধার্থে আমরা একটা ছোট লিস্ট করে দিয়েছি, এগুলো করতে সর্বোচ্চ তোমার একটা সলভ করতে 5 থেকে 10 মিনিট যাবে হাইয়েস্ট। বেশি বড় সামারি লিখলে অবশ্যই মার্কস কাটবে। সামারি বেশি বড় লেখার জিনিস না, এটা হচ্ছে সারমর্ম বা একদম ছোট রাইটিং করে। পার্টে গিয়ে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাও। এখানে ক্রিয়েটিভিটি দেখাতে চাই না। প্যারাগ্রাফ কম্পোজিশন ওইসবে গিয়ে তুমি ক্রিয়েটিভিটি দেখায় 2-3 পৃষ্ঠা বেশি লিখে আসো। হ্যাঁ। সামারিতে এই ক্রিয়েটিভিটি দেখায় কমাও। এক্স্যাক্টলি সামারি মানেই হচ্ছে ধরো ভাই আমরা যে লাস্ট 1 ঘন্টা ক্লাসে আছি, একজন হুট করে এখন ক্লাসে আসলো, আসার পর বললো আচ্ছা সিফাত ভাই আর দুর্জয় ভাই এতক্ষণ পর্যন্ত কি পড়াইছে, তখন কিন্তু কমেন্টে বলে দেয় যে সিন প্যাসেজের সাজেশন দিছে, এগুলো প্র্যাকটিস আছে। করাইছে, আনসিন প্যাসেজের সাজেশন দিছে, প্র্যাকটিস করাইছে। মূল বিষয়গুলো তুলে ধরা, রাইট? হ্যাঁ আমরা পড়াইছি কিন্তু প্রায় 1 ঘন্টা, তুমি 10 মিনিট 10 মিনিট। সরি কি বলে 10 সেকেন্ডে বলে দিলা। ইয়েস তো এটাই হচ্ছে Summary. সামারি, যত ছোট করা যায়। আচ্ছা, তো ম্যাচিং এর আমরা এই যে 10টা দেখাইছি, এগুলো শেষ হয়ে গেলে তুমি এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করবে। এগুলো মেইনলি হচ্ছে প্র্যাকটিসের জন্য। Yes. সো ম্যাচিং এর ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নাই। তো আমরা এখন একটা প্র্যাকটিস করতে গিয়ে দেখিয়ে দিব যে কোন স্ট্যান্ডার্ডটা ফলো করা উচিত তোমার, মানে কিভাবে পরীক্ষার হলে ম্যাচিংটা উত্তর করবা, কেমন? সো যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্যাট্রিয়টিজম, এটা আমি ওদেরকে গতকাল রাতেও সলভ করেছিলাম। সো আমরা কিভাবে লিখবো এটা একটু বলার আগে তোমরা একটু আমাকে বলো যে জাস্ট এর আনসারটা কি হবে, আমাদেরকে একটু বলো যে এর আনসারটা কি হইতে পারে। প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু, প্যাট্রিয়টিজম হচ্ছে একটা মহান গুণ। এর সাথে কি হইতে পারে বলো তো, কি হতে পারে ভাইয়া? চলেন আমরা একটু খুঁজি। ইয়েস আচ্ছা, একটা জিনিস, আমরা কি উত্তর মিলানোর পর সাথে সাথে খাতায় লিখে ফেলবো? না। তাইলে কি হবে, এটার সাথে মনে করেন যে প্রথম দিকে আমার মনে মনে হচ্ছে হলো এটা। এটা, তারপর এটা মিলতেছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে এটার চেয়েও বেটার হচ্ছে বেটার একটা এটা। অল্টারনেটিভ পাইছি, তখন তো আমার ওই যে খাতা কাটাকাটি করতে কাটাকাটি হবে। করতে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হ্যাঁ। পয়েন্ট, সাথে সাথে লিখে ফেলো, So, কাটতে হতে পারে। ইয়েস, সো সবচেয়ে বেটার হয় যে তুমি যদি খাতায় লেখার আগে মাথায় লিখে নাও বা প্রশ্নে লিখে নাও। আচ্ছা, অনেকেই নামাজের কথা বলছো, আমরা দুজন তো মানে বিরতি দিয়ে দিয়ে আমরা মনে করো যে সিফাত ভাই গেলে আমি এখানে থাকবো, আমি গেলে সিফাত ভাই থাকবে, এরকম করে আমরা নামাজটা পড়ে নিতে পারবো। তোমাদের যাদের নামাজ পড় মানে যারাই মুসলিম ধর্মের আছো, তোমরা চাইলে এই ক্লাসের একটা ফাঁকে নামাজটা পড়ে আবার আসতে পারো, পরে এই অংশটুকু রেকর্ডেড দেখে নিতে পারো। Yes. ইয়েস, আচ্ছা। এমনি আমাদের ক্লাসটা আর সর্বোচ্চ আধা ঘন্টা হবে আর কি, আধা ঘন্টা, বা আমরা 5:30টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো এর সাথে কি হবে বলছে ভাইয়া? আচ্ছা সরি, উত্তর দেখা যাচ্ছে। আচ্ছা, প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু, প্যাট্রিয়টিজম হচ্ছে একটা মহান গুণ, মহান গুণ। উইদাউট হুইচ, যেটা ছাড়া উই ক্যানট ড্রিম অফ আ ডেভেলপড নেশন। বলছে যেটা ছাড়া আমরা আসলে একটা উন্নত জাতি কল্পনা করতে পারি পারি না। না। সো আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য লিখে রাখতেছি 1 1 এক 1। আমি কালারটা চেঞ্জ করে ফেলবো আহ, কয়েকটার জন্য। আচ্ছা আমি করে ফেলছি। বলছে ইট ইজ সাচ আ ভার্চু, এটা এমন একটা গুণ, কি হবে এটার সাথে? এটা এমন একটা গুণ, আমি থিঙ্ক যেটার জন্য কিছু হয় এরকম টাইপের, মানে লাইনটা তো এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চিন্তা করি। আচ্ছা দেখি, এটা এমন একটা গুণ, টু বি রেডি টু ফাইট এগেইনস্ট, না মিলতেছে না। স্ট্রাকচার মিলতেছে না, হ্যাঁ। সেন্টেন্স স্ট্রাকচার মিলানো তো অনেক টু বি important. প্যাট্রিয়ট এন্ড টু বি, না মিলতেছে না, এটা হইলে তো ওইটাই মিলতো, টু বি দিয়ে Exactly. শুরু হলে। To be ফর there. হুইচ, যেটার জন্য আ সিটিজেন, একজন যেটার নাগরিক, জন্য একজন নাগরিক ডাজন্ট হেজিটেট, হেজিটেটও করে না, কি করে দ্বিধা না? করে না, নিজের জান দিয়ে দিতে বা কিছু লাইন শেষ নিজের করে না, রক্ত দিয়ে দিতে বা ত্যাগ করে দিতে, সিরাত ভাই কাদের জন্য যেন রক্ত দিয়ে দিচ্ছে। ওকে, সো নিজের রক্ত ঝরানো এই টাইপের কিছু। Yes. ইয়েস, টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড অফ হিজ ব্লাড। ওকে, মানে তার রক্তের শেষ শেষ ফোঁটাটা ফোঁটাটুকু দিতেও সে কি করে না? একদম দ্বিধা করে না। Yes, patriotism inspires us, দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে টু বি রেডি, প্রস্তুত হতে, টু ফাইট এগেইনস্ট অল অপারেশনস দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস। মানে Yes. দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে যে লড়াই করতে সকল ধরনের জুলুম নির্যাতনের বিরুদ্ধে, ঠিক আছে, যেটা আমাদের উন্নতিতে বাধাগ্রস্ত করে। সো এটা কি হবে ভাই আমি যেটা বললাম? আই থিংক ঠিক আছে মনে হচ্ছে। ওকে, 3 Okay. So we all should encourage our children. আমাদের সবার উচিত আমাদের সন্তানদের এনকারেজ করতে। এনকারেজ করা, কি করতে? টু বি প্যাট্রিয়ট, দেশপ্রেমিক হতে, এক্স্যাক্টলি। এন্ড টু বি ডিভোটেড। দেখো এনকারেজ করতে কিছু হতে, এখানে কিন্তু একটা স্ট্রাকচারে মিল আছে। দেখো এনকারেজ মানে কিছু হওয়া, ইংলিশটা কি টু বি দিয়ে শুরু হয়, হ্যাঁ টু বি। টু বি কিন্তু এই দুইটার মধ্যেই ছিল।
একটা So, তো চলে গেল। একটা চলে গেছে, রয়ে গেছে একটা। স্ট্রাকচারেরও কিন্তু মিল আছে। তুমি স্ট্রাকচার প্রপারলি বুঝলে তোমার জন্য আরো ইজি হয়ে যাবে এটা বোঝা। টু বি প্যাট্রিয়ট এন্ড টু বি ডিভোটেড। সো সন্তানদেরকে এনকারেজ করতে হবে দেশভক্ত হওয়ার জন্য। হ্যাঁ, তারপরে themselves to work for the country. Yes. দেশের জন্য যাতে কাজ দেশের জন্য করে। যাতে তারা কাজ করতে পারে। তাহলে আর বাকি রইলো কি? 5 এ এইটা বাকি রইলো। ভাই আমি 5 লিখি, আপনি দেখেন তো মিলে কিনা। যদি মিলে তাহলে বুঝো আমাদের আগের গুলোও হইছে। ওকে। সো আমি 5 লিখে ফেললাম। জাস্ট মিলাতে হবে যে হচ্ছে কিনা। Radio and television should telecast programs that inspire children to prepare to their respective duties and responsibilities. I think মনে ঠিক আছে, রাইট? সো এবার উত্তরটা যদি দেখি, এই যে that inspires children to their আচ্ছা, respective program that duties. inspire children, এটা কি আছে? ও হ্যাঁ আছে তো। আছে, yes. আচ্ছা, Yes, ঠিক আছে তো। এক্সেলেন্ট। সো আমাদের আই থিংক সবগুলো মিলে গেছে। yes. এখন আসি আসলে পরীক্ষার হলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব, ঠিক আছে? একজন বলছে ভাই আমাদের টেস্ট পেপারে আবার এইভাবে দেওয়া না, একটু ভিন্নভাবে দেওয়া। এটা একটা মজার ব্যাপার। ম্যাচিং এর ক্ষেত্রে একাধিক উত্তর কিন্তু হতে পারে। জাস্ট অর্থটা মিললে হয় আর সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি মিলে তাহলেই হবে, মানে ঠিক আছে? গ্রামাটিক্যালি কারেক্ট হতে হ্যাঁ। হবে। হ্যাঁ, যদি অর্থটা মিলে আর সেন্টেন্সের স্ট্রাকচার মিলে তাহলেই হবে। আচ্ছা, এবার আসি কিভাবে পরীক্ষায় লিখবো আমরা। অনেকে শুধু এ বি সি ডি এইভাবে লিখবে। আমি ছোটবেলায় ভাই যেভাবে করতাম, যেমন আমার মনে হচ্ছে এর সাথে কি হয়, a plus ইয়েস ইয়েস a plus 4 plus 1 কত 3, মানে মানে a plus আমি 4 এভাবে plus লিখতাম 3 এ 4 এভাবে লিখে হ্যাঁ। তারপরে এখানে ডিটেইলটা লিখতাম, মানে সেন্টেন্সটা লিখতাম। Exactly. তো তোমরা একটু আমাদেরকে বলো যে তুমি পরীক্ষার হলে কিভাবে দাও। তাহলে কেউ যদি এটা মিস করে ওর কি মার্কস কাটা যাবে? না, কাটা তো উচিত না। ওকে, তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে হ্যাঁ। অনেকে প্রশ্ন করে যে এটা লিখলে কি মার্কস কাটা যাবে Yes. কিনা, এটা বাদ দিলে টাকা কাটা যাবে আমরা কিনা। ওদেরকে দুটো অপশন দেই, অপশন 1 অপশন 2, মানে ওরা কোনটা দেয় যে শুধু এবিসিডি ই দিয়ে লিখে নাকি এইভাবে লিখে। এইটাতে একটা সুবিধা হচ্ছে তোমার টিচারের জন্য খাতা দেখাটা একটু সুবিধা হয়, তোমার প্রতি ওভারঅল ইমপ্রেশনটা ভালো হয়, Yes. ঠিক আছে? সো আমি এভাবেই লিখতাম। এন্ড আমি যদি টিচার মানে খাতা দেখতাম এসএসসি স্টুডেন্ট, আমার যদি কোনো একটা স্টুডেন্ট যদি এইভাবে লিখে দিত আমার জন্য সুবিধা হইতো। এই এন্ড marks, আমার marks, marks বেশি মার্কস দিতাম। বাড়াই দিতাম না হয়তো, Marks বাট বাড়াই ওর প্রতি দিতাম। মেজাজটা খারাপ হয়ে আচ্ছা। যেত। আরে কি মেস খারাপ মানে রাইটিং এ মার্কসটা কম দিত। এটা ফর শিওর। আচ্ছা, সো এইভাবে আমি প্রেফার করব যে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো। হ্যাঁ, সব দিক থেকেই এটা বেটার। Yes. কেমন? তার মানে এই না যে এক নাম্বারটা ফলো করলেই খারাপ হবে, এমন না, ঠিক আছে? একজন আপনার নিয়ম ফলো করে। ওকে, একজন শুধু? বাকিরা করে ফর শিওর। ওকে ভাইয়া, এটা হ্যাঁ। আমাদেরকে সলভ করাতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট এটা, পাঞ্চুয়ালিটি। পাংচুয়ালিটি ইজ আ ভার্চু। পাংচুয়ালিটি একটা গুণ যেটা কি করে, আর যেটা আমাদেরকে কিছু তৈরি করে। হ্যাঁ, ও যেটা আমাদেরকে তৈরি করতে হ্যাঁ। পারে। সো এই যে ড্যাশ ইজ সামথিং, এই যে ড্যাশ ইজ সামথিং, এটা যখন বলা হয় তখনই বুঝবে এরপর একটা রিলেটিভ প্রনাউন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কোনটা হতে পারে? আই থিংক রিলেটিভ Yes. প্রনাউন এটাই আসছে না, যে which। পাংচুয়ালিটি হচ্ছে একটা গুণ Which যেটা can make আমাদেরকে করতে পারে, কি করতে পারে? অ্যাকিউরেট ইন টাইমিং। ইয়েস, আমাদেরকে সময়ের মতো কাজ করা শেখাতে পারে, এরকম ভাবে তৈরি করে তুলতে পারে। ওকে, ইট হেল্পস, এটা আমাদেরকে সহযোগিতা করে। ইট হেল্পস, এটা সহযোগিতা করে কাদেরকে? সহযোগিতা করে আমাদেরকে। আমাদের এই নিজেদেরকে। যে আমাদেরকে ইয়েস, সো আস, তাই না? ইট হেল্পস আস টু বিকাম, আমাদের কি সাকসেসফুল হইতে ইন ফিউচার। শিওরলি সাকসিড ইন লাইফ, সাকসেসফুল ফর ফিউচার। আই থিংক এটাই হবে, আমি তাই না? এটাই দিতে চাই। হ্যাঁ, আমার মতে এটাই হবে, কিন্তু এটাও কিন্তু অনেক কনফিউজ হয়ে যাইতে পারে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে ওই যে একাধিক উত্তরও কিন্তু হইতে পারে আর কি। দেখি, পাংচুয়াল, একজন পাংচুয়াল কি? ব্যক্তি। ব্যক্তি। হ্যাঁ, তাহলে পার্সন কোথায় আছে? এই যে এই যে a punctual person is, একটা পাংচুয়াল পারসন সবাই পছন্দ পছন্দ করে। করে, ইয়েস, ভালোবাসে তো সবাই। লাভ বাই অল, বাহ, দেখছো খুব অর্থ মিলাইলে কিন্তু মিলা যেতেছে। ইয়েস, হি হু, একটা ব্যক্তি যে পাংচুয়ালিটি নিয়ে কথা চলতেছে, যে পাংচুয়াল এমন হ্যাঁ। কিছু এই যে পারসন punctual। হু, ওকে, ইজ পাংচুয়াল মনে হয় না? আচ্ছা, হি হু ইজ পাংচুয়াল। এখানে একটা ভার্ব লাগবে, তাই না? ভার্ব মিসিং কিন্তু। চার নম্বরে এটা আমরা দিলে হবে না, কিন্তু সাবজেক্ট ভার্ব Plus verb ছাড়া লাগবে। কিন্তু বাক্য পরিপূর্ণ হয় না। দেখছো এখানে কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। Yes. হি হু ইজ পাংচুয়াল নেভার, কখনোই, গেটস লেট ইন হিজ ওয়ার্ক। এক্স্যাক্টলি, কখনোই দেরি করে না তার তার কাজ কাজে। করতে। তার মানে পাঁচে বাকি রইল এটা যে হ্যাঁ। ইফ উই বিকাম পাংচুয়াল। পাংচুয়াল, ইয়েস, এটা পাংচুয়াল হবে।
we shall surely succeed in শিওরলি life. সাকসিড ইন লাইফ। আর এটাই হবে শিওর। তোমাদের মিললো নাকি আমাদের সাথে? দেখি তো কার মিলছে, মিললে ভুল থামস আপ। হতে পারে, ভুল হচ্ছে। ওকে, দেখি ভাইয়া, চলেন আমরা একদম লাইন বাই লাইন মিলাবো। ওকে, পাংচুয়ালিটি ইজ আ ভার্চু হুইচ ক্যান মেক আস সাকসেসফুল ইন ফিউচার। কারেক্ট। এইখানে আমরা লিখছি যে পাংচুয়ালিটি ইজ আ ভার্চু হুইচ ক্যান মেক Make আস us একিউরেট ইন টাইমিং। হ্যাঁ, দুইটাই হয়। অর্থ, হ্যাঁ, ওকে, অর্থ দিক দিয়ে ইট it helps us to হ্যাঁ। become accurate in timing। এটা আমাদেরকে সহযোগিতা করে টাইমিং এ অ্যাকুরেট হইতে, তাই না? আমরা জাস্ট হচ্ছে যে এটা চেঞ্জ করে দিচ্ছি, দুইটাই কিন্তু কারেক্ট, তাই না? একদম শুরু থেকে দুর্জয় ভাই বলতেছে যে মাল্টিপল আনসার কারেক্ট হতে পারে যদি গ্রামাটিক্যাল স্ট্রাকচার এন্ড অর্থ ঠিক থাকে। ওকে, বাকিগুলো তো মিলছে মনে হয়। লাভড বাই অল, হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট। এটা শিওর। আর লাস্ট এটা তো শিওরলি স্যার। হ্যাঁ, ইয়েস। সো আনসার কিন্তু কারেক্ট হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আসলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। নাই। ওকে, আই থিংক ওদেরকে আমরা কি ম্যাচিং থেকে অন্য জায়গায় রিয়ারেঞ্জে যাই, রিয়ারেঞ্জে যাই, তাই না? ওকে, রিয়ারেঞ্জের জন্য কত নম্বর পৃষ্ঠা যাব ভাইয়া? আমরা হচ্ছে 62 362 তে চলে যাই। 262। সরি, 262 তে চলে যাই। ওকে, ওকে, রিয়ারেঞ্জের ক্ষেত্রে ভাইয়া একটু আমাদেরকে, আমরা এখন সাজেশনটা দেওয়ার পর আপনি আমাদেরকে একটু বুঝাবেন কোনো কারণে যদি রিয়ারেঞ্জ পরীক্ষা কমন না পড়ে আমরা কিভাবে উত্তর করব। এটা আমরা আজকে ওদেরকে বুঝাই দেব। সো রিয়ারেঞ্জের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, তৈমুর, হাতেম তাই, তারপর শামীম স্লট। এটা মানে এখানে নাম হয়তো চেঞ্জ হয়ে আসতে পারে, শামীমের ভাগ্য, তারপর নেলসন ম্যান্ডেলা, অ্যান্ড্রোক্লেস, তারপর নেপোলিয়ন এন্ড আ স্মল বয়, শেখ শাদি। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জের জন্য, ঠিক আছে? আরো কিছু আছে যে an iron king and a physician, two friends and a beer। এরপর এই পেজে তোমরা সবগুলো যেগুলো দেখছো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে একটা কথা মনে রাখবা, বলছে এই অংশে ভালো করার জন্য আসলে অতিরিক্ত প্র্যাকটিসের বিকল্প নাই, কারণ পরীক্ষার হল থেকে বের হয়ে স্টুডেন্টরা দুইটা জিনিস কমন পড়ে না বলে। নাম্বার 1 হচ্ছে রিয়ারেঞ্জ, নাম্বার 2 হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এই দুইটা ওদের কমন পড়ে না। সো এইখানে যে 8টা করে 16টা রিয়ারেঞ্জ আছে এগুলো তোমরা মাস্ট পড়বা, খুবই ইম্পর্টেন্ট, সব বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলোর পাশাপাশি তোমরা আরো কিছু রিয়ারেঞ্জ চাইলে বোর্ডে আসা প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, বাট এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝাইতে পারলাম? এখানে যে 8টা আছে, তারপর এই যে 8টা, তোমরা চাই আমাদের যে সাজেশনটা আছে এগুলো কিন্তু আমরা সাজেশনে দিয়ে রেখেছি, কেমন? আচ্ছা, এবার চলো রিয়ারেঞ্জের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আলাপে, যে পরীক্ষায় যদি কোনো কারণে রিয়ারেঞ্জ কমন না পড়ে আমরা কিভাবে উত্তর করব, ওই টেকনিকটা তোমাকে এখন শিখিয়ে দিব, কেমন? রিয়ারেঞ্জ নরমালি কয়েক ধরনের হয়। এক, ব্যক্তি জীবনী, কোন একটা ব্যক্তির জীবনী আসবে, ধরো নেলসন ম্যান্ডেলা বা ধরো নেপোলিয়ন বোনাপার্ট, এরকম জাস্ট কোন একজনের জীবনী যদি আসে, এক ধরনের রিয়ারেঞ্জ। তারপর আরেকটা রিয়ারেঞ্জ হচ্ছে সাল ভিত্তিক, ঠিক আছে? কোন একটা সালের উপর ভিত্তি করে রিয়ারেঞ্জ হবে, ঘটনা এক এক সালের এক একটা ঘটনা। তারপর আরেকটা হচ্ছে নৈতিকতামূলক গল্পের উপর রিয়ারেঞ্জ, মানে ধরো বাইজিদ বুস্তামি সেই গল্পের কথা মনে আছে না তোমাদের? সরি, ওইটার উপর রিয়ারেঞ্জ হইতে পারে। তারপর ঐতিহাসিক কোনো ঘটনার উপর হইতে পারে। তো তোমার জন্য পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা, 1 এবং 3 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমি তোমাকে এখন এমন একটা টেকনিক শিখিয়ে দিব, যেই টেকনিকটা ফলো করলে তোমার পরীক্ষায় যদি কোনো কারণে কমন নাও আসে উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। চলো দেখি, টেকনিকটা হচ্ছে এই যে, এটা পরীক্ষায় প্রথমেই তুমি যে রিয়ারেঞ্জের ক্ষেত্রে ব্যক্তির যে পরিচয়টা আছে প্রথম লাইনে ওই পরিচয়টা দিবা, কেমন? জায়েদ, প্রথমেই ব্যক্তির পরিচয়টা দিবা, যদি তার কোনো নাম থাকে, যে ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং নেমড ড্যাশ, প্রথমেই ব্যক্তির পরিচয়ের যে লাইনটা আছে সেটা দিবা, কেমন? আচ্ছা, তারপর তার যদি জন্ম বা বংশ পরিচয় রিলেটেড কোন একটা লাইন থাকে, সেন্টেন্স থাকে, সেটা দিবা। তারপর তার শৈশবকাল রিলেটেড কোন একটা থাকলে সেটা দিবা। শিক্ষা জীবন বা তার যে ডিগ্রিগুলো আছে সেগুলো দিবা। এরপর তার যে লেখনী বা অবদান আছে সেগুলো দিবা।
এরপর তার যে পুরস্কার আছে সেগুলো দিতে পারো, তারপর সর্বশেষ মৃত্যু, অর্থাৎ পরীক্ষায় তুমি এই সিরিয়ালটা ফলো করবা। এরপর ওনার মৃত্যুর পরে আমরা অনেক স্মরণ করতে শুনি না বা শ্রদ্ধা প্রদর্শন করে না, ওইগুলো দিবা, কেমন? আচ্ছা, সো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? ঠিক আছে। আচ্ছা, সিবাত ভাই নাকি কোনো একটা ভিডিও শুট করতেছেন, ওরা বোধহয় শুনেছে। ওকে, আচ্ছা, সো এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, সো এই স্টাইলটা ফলো করলে পরীক্ষায় যদি কোনো কারণে কমন নাও আসে, এইটা ফলো করলেই হবে। মনে করো পরীক্ষায় ব্যক্তি পরিচয়ের পরে জন্ম বা বংশ পরিচয়টা ওইখানে দেয় নাই লাইনটা, সেটা বাদ দিয়ে দিবা, তারপর শৈশবকালটা ওইটা নাই, তারপর এটা, এরকম এই সিরিয়ালটা ফলো করে তুমি যে কোনো ব্যক্তি জীবনী বেস রিয়ারেঞ্জ দিতে পারো। সালভিত্তিক তো একদম সোজা, যে কোন সালের পর কোন সাল। আর নৈতিকতামূলক গল্পটা ইম্পর্টেন্ট, আমরা রিয়ারেঞ্জের নিয়মের মধ্যে এই দুইটাই ইম্পর্টেন্ট, এই দুইটা নিয়ে আলোচনা করছি। সো ব্যক্তি জীবনীটা তো বললাম, এই নৈতিকতামূলক গল্প যদি ভাই আমাদের কোনো কারণে কমন না আসে, আমরা কিভাবে লিখবো একটু যদি আমাদেরকে বলেন। ওকে। সো নৈতিকতামূলক যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ছোটবেলা থেকে সাধারণত আমরা শুনে আসি, তাই না? সো এই যে তোমার এই নৈতিকতামূলক যে গল্প বা শিক্ষামূলক যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। এগুলো আমরা শুরু করবো কি দিয়ে? আমরা ফার্স্টে দেখবো যে আমাদের এরকম কোন ওয়ার্ড আছে কিনা কি লং এগো বা হচ্ছে অনেক আগের থেকে, এই টাইপের, ঠিক আছে? তোমার ধরো যে কোনো কিছু অনেক আগের থেকে হচ্ছে হয়ে আসছে বা অনেক আগের একটা কথা, আগের এক সময়ের কথা, ঠিক আছে? লং এগো, ওয়ান, সিন্স, এই জাতীয় যদি তুমি কোনো ওয়ার্ড ওখানে পাও, তাহলে হচ্ছে অবশ্যই তোমার কি, তাহলে অবশ্যই হচ্ছে তোমার ওই টাইমে কি হবে, ওইটা দিয়ে তুমি স্টার্ট করো, ঠিক আছে? তারপর কি, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা কিংবা তোমার সমসাময়িক বিশেষ কোনো ঘটনা নিয়ে রিয়ারেঞ্জ তোমার আসতে পারে। সেই ক্ষেত্রে তোমার এই বিশেষ কোনো নিয়ম নেই, সেন্টেন্সগুলো অর্থ বুঝে সিরিয়াল অনুযায়ী লিখতে হয়। এটার মানে হচ্ছে মূলত, ধরো তোমার একটা জায়গায় এরকম একটা জিনিস লেখা যে কোথাও কেউ অ্যাক্সিডেন্ট হইলো, জাহাজ ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে একটা লাইন হচ্ছে সবাই হাসি খুশির সাথে জাহাজে যাতায়াত করতেছিল। আরেকটা জায়গায় লাইন, পুলিশরা ইনভেস্টিগেট করে পেল জাহাজের নিচে একটা বরফ বাড়ি খেয়েছে। এখন দেখো তুমি কোনটা আগে লিখবা, সিরিয়ালি কোনটা আগে হওয়ার কথা? পুলিশ ইনভেস্টিগেশন করতেছে, এটা আগে হওয়ার কথা না কিন্তু, তাই না? সো তোমার কিন্তু আগে বুঝতে হবে এটা আসলে কোনটা হওয়ার কথা। তোমার মূলত হওয়ার কথা সবাই জাহাজের মধ্যে খুব মজা করছিল, তাই না? এরপরে কি পুলিশ ইনভেস্টিগেট করছে? হুট করে সবাই মজা করতেছে তাই পুলিশ এসে ইনভেস্টিগেট করা শুরু করে দিয়েছে? এটাও তো হয় না। তো কি হতে পারে? সো সেটা যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার ধরো যে পুলিশরা ইনভেস্টিগেট কখন করে? যখন জাহাজটা ভেঙে গেছে, তাই না? সো এর পরেরটা হবে কি, যে জাহাজটা ভেঙে গিয়েছিল, এরপর পুলিশরা আসছে ইনভেস্টিগেট করতে, তারপর তারা পেলো যে আসলে ওখানে বরফের একটা টুকরো হচ্ছে বাড়ি খেয়েছিল জাহাজের নিচে। সো এভাবে কিন্তু আমাদের সিরিয়ালি সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে, তাই না? সো তুমি যখন এই টাইপের জিনিস পড়বা, এটা খুবই সহজ, তুমি ঘটনাগুলো বুঝে যাবা কোনটা আগে হয় কোনটা পরে হয়। আনন্দ সবাই করছিল, তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর পুলিশ ইনভেস্টিগেট করেছে, তারপর তারা সেটা কারণ খুঁজে পেয়েছে। সো এই টাইপের যখন তোমার হিস্টোরিক্যাল কোন ইভেন্ট আসে, সেটা তুমি না জানা থাকলেও খুব ইজিলি কিন্তু তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো দেখা কিছু নেই, খুবই সহজ, ঠিক আছে? সো তোমার হচ্ছে ঐতিহাসিক ঘটনা, তোমার যে 21 ফেব্রুয়ারিতে কি হয়েছিল, 26 মার্চে কি হয়েছিল, এগুলো তুমি ইতিহাস জানা থাকলে সহজ বেশি, ইতিহাস জানা না থাকলেও তুমি জাস্ট তোমার কমন সেন্স ইউজ করে কিন্তু এগুলা তুমি আনসার করে ফেলতে পারবে, সিরিয়ালটা মিলিয়ে দিতে পারবে। ইয়েস, টাইটানিকের কথাই বলছিলাম একটু আগে। আচ্ছা, সো এছাড়া তোমার হচ্ছে বিশেষ কিছু সমসাময়িক ঘটনা নিয়েও রিয়ারেঞ্জ থাকতে পারে, যেমন করোনা ভাইরাস, ডেঙ্গু ফিভার ইত্যাদি। এখন ধরো তোমাকে এমন একটা টপিক দিল যে হচ্ছে কোন একটা, ফর এক্সাম্পল যে করোনা ভাইরাস কি বা ডেঙ্গু ফিভারের কি অবস্থা, সো তখনও কিন্তু তুমি এটা ইজিলি সিকোয়েন্সটা মেনটেন করে কিন্তু লিখতে পারবে, তাই না? যে আসলে প্রথমে তুমি সেটা পরিচয় দিবা, সেটার কারণে কি সেটা কিভাবে হচ্ছে, তারপর সেটার ফলাফলটা কি হচ্ছে, এটা নিরাময়টা আমরা কিভাবে করতেছি। সো এই সিকোয়েন্সটা বোঝাটা খুবই ইজি, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু না। বাট তোমাদের দুর্জয় ভাই যেটা বায়োগ্রাফি নিয়ে বলেছিল, এখানেই সবচাইতে বেশি ভুলটা হয়ে থাকে, আর বায়োগ্রাফি খুবই কমন। সো ওই পার্টটা যদি তুমি ক্লিয়ার থাকো, পরের গুলো আসলে তুমি খুব ইজিলি আনসার করে ফেলতে পারবে। ইয়েস, খুব ইজিলি করতে পারবে। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নৈতিকতামূলক যে গল্পগুলো আছে, তারপর ব্যক্তি জীবনীমূলক যে গল্পগুলো আছে। সো
রিয়ারেঞ্জের ক্ষেত্রে তো আমরা বুঝে গেলাম। এবার যদি ভাই একটু আগাই আমরা সামনে, রিয়ারেঞ্জের যে ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ গুলো আছে সেগুলো তোমাদেরকে আবারও দিচ্ছি। এই যে নাম্বার 1 এই পৃষ্ঠাগুলো, তারপর আমরা যদি যাই এটার পাশাপাশি পরের পৃষ্ঠায় আরো কিছু রিয়ারেঞ্জ আছে। এই যে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্লিজ এগুলো ভালোভাবে সলভ করো, দেন তুমি অন্যান্য রিয়ারেঞ্জ সলভ করো। কেমন? রিয়ারেঞ্জ আমরা ওদেরকে একটু করতে দিব না, বাট ব্যাপারটা হচ্ছে ওদের সাথে একটু একটা ব্যাপার মজা করতে চাই, জিজ্ঞেস করতে চাই যে রিয়ারেঞ্জের ক্ষেত্রে গতকাল আমি তোমাদের ক্লাসে বলছিলাম যে পরীক্ষাতে এইভাবে ধরো থাকলো 8টা প্রশ্ন থাকে, তো এইটাকে তুমি কিভাবে লিখো পরীক্ষায়? আমরা উত্তর বাদ দিলে পরের পৃষ্ঠায় যদি যাই, পরীক্ষায় কি তুমি শুধু এই প্রশ্নটাই লিখো নাকি মানে উত্তরটাই লিখো নাকি প্যাসেজটা সহ লিখো? ভালো করে বুঝো, পরীক্ষায় কি তুমি শুধু উত্তরটাই লিখো মানে এরকম বি ডি এফ, নাকি হচ্ছে প্যাসেজ আকারে প্যারাগ্রাফ আকারে আবার লিখে দাও? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু একটা প্রশ্ন থাকে যে স্যার আমার কি পুরো প্যাসেজটা লিখতে হবে? এটাই মেইনলি জানতে চাচ্ছি যে তোমাদের আগে জিনিসটা কি। একজন বলছে ভাই জাস্ট উত্তর। এখন দেখো এই ব্যাপারটা খুব ভালো করে শোনো, আদারওয়াইজ তুমি রিয়ারেঞ্জ পারা সত্ত্বেও খাতায় লেখা সত্ত্বেও ফুল মার্কস পাবা না। কেমন? 2 নাম্বারটা বলতেছে। আচ্ছা, মানে হচ্ছে ওইটা সহ। এবার আসো মূল আলোচনায়। আমরা যদি একটু আগের পৃষ্ঠায় যাই, দেখো এইখানে কি বলেছে, বলছে পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি, যে রিয়ারেঞ্জে যে এ বি সি এরকম থাকে, ইন কারেক্ট অর্ডার টু রিরাইট দ্য হোল স্টোরি। যদি বলে যে রিরাইট দ্য হোল স্টোরি, পুরা গল্পটাকে আবার লিখো, পুরো গল্পটাকে যদি বলে যে আবার লিখতে, তাহলে তোমাকে অবশ্যই এইভাবে লিখতে হবে। ঠিক আছে? যদি তোমাকে বলে যে হোল স্টোরিটা, পুরো গল্পটা আবার লিখো, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। আর যদি তোমাকে বলে যে শুধুমাত্র কিরকম লেখা থাকে, করেসপন্ডিং ওয়ার্ডস, মানে রিরাইট দ্য হোল স্টোরি না থেকে আরো, মানে নরমালি এটা বলা থাকে না যে পুরো গল্পটাকে আবার লিখতে হবে, এই কথাটা থাকে না। ওই টাইপ সিচুয়েশনে তুমি এইভাবে লিখতে পারো শুধু উত্তরটা। বাট তোমাকে বড় ভাইয়ের জায়গা থেকে আমরা পরামর্শ দিতে চাই, সর্বোচ্চ তোমার এই যে পুরো প্যাসেজটা লিখতে, প্যারাগ্রাফটা লিখতে সর্বোচ্চ তোমার হাতে গোনা 3 মিনিট লাগবে, 3 মিনিট হাইয়েস্ট। তুমি জাস্ট 3 মিনিটে কষ্ট করে এই উত্তরটা লেখার পর এটা লিখে দিও, তাইলেই হবে, আর কিছু লাগবে না। এতে করে তুমি একটু মানে সেফ জোনে থাকবা যদি কোনো কারণে তুমি বুঝতে না পারো। ঠিক আছে? দেখো এটা যদি তুমি লিখে দাও, তোমাকে আসলে নাম্বার তো কাটবে না। যদি তুমি কোনো কারণে বুঝতে পারতেছো না ভাই আমি পুরোটা লিখবো কি লিখবো না, আমি আসলে ইনস্ট্রাকশনটা ভালো করে বুঝতে পারছি না, সো বেটার যে সেফ জোনে থাকা। বুঝতে পারলাম? আচ্ছা, সেকেন্ড আরেকটা ব্যাপার আসি। এবার আসো এই যে জিনিসটা তোমরা কিন্তু এটা লেখার সময় এবিসিডি দিয়ে লিখবে না, এরকম প্যারাগ্রাফ আকারে লিখবা। সেকেন্ড আরেকটা ব্যাপারে আসি, উত্তরটাই যে লিখে, উত্তর আবার অনেকে দুইভাবে লিখে। এক নাম্বার 1 স্টাইল হচ্ছে এই যে অনেকে এইভাবে লিখে। নাম্বার 2 আমি ছোটবেলায় যেভাবে লিখতাম, আমি তোমাকে বলতেছি, মানে ছোটবেলায় হচ্ছে তোমাদের সময় আমি যেভাবে লিখতাম। হ্যাঁ মাহমুদ, করেসপন্ডিং নাম্বার লেখা থাকলে তো কিছুই লেখার দরকার নাই। অনেক সময় এই কথাটা থাকে না, বা ইনস্ট্রাকশনটা অনেক সময় তোমাদের কাছে ক্লিয়ার নাও থাকতে পারে, সেজন্যই মূলত ভাইয়া তোমাকে এটা বললাম। ঠিক আছে? আচ্ছা, আবারও বলতেছি, যদি পরীক্ষা থাকে যে অনলি দ্য করেসপন্ডিং নাম্বার, যদি রিরাইট দ্য হোল স্টোরি মানে পুরো স্টোরিটা আবার লিখো এইটা না থাকে, যদি থাকে তো অনলি দ্য করেসপন্ডিং নাম্বার, তাহলে তুমি অবশ্যই শুধু উত্তরটা লিখতে পারো, এতে তোমার কোনো প্যারা নাই। যদি বারবার বলতেছি, যদি তোমার ইনস্ট্রাকশনটা ওই যে উপরের লাইনটা কি বলেছে সেটা ক্লিয়ার না থাকে তোমার কাছে, তখন তুমি পুরাটা লেখা দিয়ে আইসো, নাম্বার কাটবে না। আচ্ছা, এবার আসো পরীক্ষা আমি ছোটবেলায় যেভাবে লিখতাম তোমাকে বলি, তোমরা আমাকে বললো যে তুমি কিভাবে লিখো। আমি ধরো 8টা, তো এরকম 8টা বক্স করতাম প্রথমে, 1 2 3 4 5 এরকম 6 7 8 8টা বক্স করতাম। তারপর ধরো একের আনসার কি বি, তারপর ডি এফ এইচ এ, তারপর এখানে আমি প্যারাগ্রাফটা লিখে দিতাম। এখন তোমরা আমাকে বলো তুমি কোন স্টাইলে লিখো, 1 নাম্বার নাকি 2 নাম্বার, কোনটার স্টাইলে লিখো? শুধু উত্তরটা লিখো নাকি এইভাবে লিখো? এইভাবে আমি কেন লিখতাম, দেখো টিচারের বুঝতে সুবিধা হয়। মনে করো কি হয় জানো, টিচারদেরকে যখন খাতা দেখতে বলা হয় বা বোর্ড থেকে যে ইনস্ট্রাকশন দেয়,
ওনাদের কিন্তু এক্সেট উত্তর সম্ভাব্য বা স্যাম্পল উত্তর কিন্তু টিচারদেরকে দেয়, ঠিক আছে? টিচারদেরকে বোর্ড থেকে স্যাম্পল আনসার দিয়ে দেয়, ওইখানে কিছুটা এইভাবে লেখা থাকে। সো এই যে ইজিলি বুঝতে সহজ হয়। সো আমি এই 2 নাম্বার স্টাইলটা ফলো করতাম, বাট 1 আর 2 যে যেটাই পারো, তোমার যেটা সুবিধা ওইভাবেই করো, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবে লিখলে জাস্ট বুঝতে সুবিধা হয় যে কোনটা পরে কোনটা হবে। কেমন? ওকে। সো রিয়ারেঞ্জ তো গেল। রিয়ারেঞ্জের পরে আমরা আসি ইম্পর্টেন্ট একটা আলাপে, সেটা হচ্ছে আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস এন্ড স্টোরিজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এটা তোমাদের সাথে করতে চাই। এটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও, বাট আমরা এটাতে সময় কম দিতে চাই। এই আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস এন্ড স্টোরিজ, এইটা তোমরা হচ্ছে এমন মানে ব্যাচ যারা প্রথম এইটার উত্তর করবে, এর আগে আসলে কোথাও বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সাজেশনটা আছে, এই সাজেশনটাতে মূলত কোন গল্পটা কোন কবিতাটা এইটা দেওয়া আছে। মনে করো যে আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস হলে পোয়েমসের জন্য কোন কবিতাগুলো পড়বা, স্টোরিজ হলে স্টোরিজের জন্য কোন স্টোরিগুলো পড়বা, ঠিক আছে? এগুলো এখানে দেওয়া আছে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া এগুলো থেকে কি টাইপের প্রশ্ন আসবে বা কি ধরনের প্রশ্ন আসবে, আমরা সেগুলোর উত্তর কিভাবে করব, এগুলো কি একটু বলেন আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, সো এটাতে তোমরা অনেক বেশি প্যারা খাও। আমরা ভাবছি, আমি সিফাত ভাই ভাবছিলাম আগে থেকে আমরা প্ল্যান করে রাখছি যে এই জিনিসটা যদি আমরা ক্লাসে পড়াতে যাই অনেক লম্বা সময় লাগবে, ঠিক আছে? সো এর চেয়ে বেটার হয় এটা ক্লাসে না পড়িয়ে, আজকের এইটা যেহেতু একটা মানে কম্প্যাক্ট একটা ক্লাস, এই ক্লাসে তোমাদেরকে এই জিনিসটা না পড়িয়ে আলাদা এটার উপর ভিডিও বানালে কেমন হয়? সো যেইভাবে সেই কাজ, আমি আর সিফাত ভাই আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস এটার উপর খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি। বলে রাখতেছি, ওই ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা সলভ করেছি প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা গল্পের, ওইগুলো যে এক্স্যাক্টলি যেভাবে আছে ওইভাবে আসবে ব্যাপারটা এমন না, বাট ওই টাইপের প্রশ্ন আসবে, তোমরা ধারণা পেয়ে যাবে মূলত যে কোশ্চেনগুলো কি রকম হতে পারে। ইয়েস, ওই টাইপের প্রশ্ন আসবে, বাট এক্স্যাক্টলি ওই রকমই আসবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? আর তাছাড়াও কিন্তু এটার উপরে আমি ক্লাস নিয়ে ডিটেইলে খুব হ্যাঁ ভাই, কিন্তু আজকে ক্লাসও নিবে এটার উপর। আচ্ছা, সো আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস, তারপর আনসারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, এই দুইটা ভিডিও আছে। ওই দুইটা ভিডিও প্লিজ 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 সবাই দেখো। কোথায় দেখবা? আমাদের এই যে 10ms ক্লাস 6 to 10, দেখো এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলে ফ্রম পোয়েমস এরটা আছে দেখো, তারপর আনসারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ দুইটাই কিন্তু আছে। এটা এখনো আসে নাই, আসবে আজকে সন্ধ্যা 7টায়, আর ওইটা কিন্তু আমরা অলরেডি দিয়েছি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এই ক্লাসটা শেষ করে, হ্যাঁ একজন বলছে ভাইয়া পয়েন্টস বুঝাই দেন, স্টোরিজ বুঝাই দেন, সবকিছু সুন্দর করে গুছিয়ে কম্প্যাক্ট আকারে তোমার আমরা এই দুইটা ভিডিওতে দিছি, তাহলে কি লাগে আর কি লাগে? প্লিজ ওইটা পড়ো, প্লিজ ওইটা পড়ো, ঠিক আছে? সো এই দুইটা ভিডিও তুমি মাস্ট দেখবা, তাইলে তোমার আর আনসারিং ফ্রম কোয়েশ্চেনস এন্ড স্টোরিজ এর আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। ওকে, আর তাছাড়া এক্সট্রা সাপোর্টের জন্য আমরা আছি, হ্যাঁ আমাদের আরো এক্সট্রা ক্লাসও আছে। এইগুলো আনসারিং ফ্রম স্টোরিজ এন্ড পোয়েমস। তারপর আমরা এবার যদি রাইটিং পার্টের সাজেশনে যাই, যেটা নিয়ে ওরা অনেক বেশি প্যারা খাচ্ছে, ওইটাতে যদি যাই, কি ভাইয়া ক্যালকুলেশনের কি? ওকে, সো আমরা যাব হচ্ছে এখন ইয়েতে কমপ্লিটিং স্টোরিজ, রাইট? তাহলে আমরা চলে যাই হচ্ছে 337 এ, না 339। ইয়েস, তাহলে এক্সট্রা হচ্ছে +9। +9, হ্যাঁ। রাইটিং পার্টে ইংলিশ ফার্স্ট পেপারের দুইটা জিনিস, এক হচ্ছে কমপ্লিটিং স্টোরি, আর একটা হচ্ছে ডায়ালগ। কমপ্লিটিং স্টোরি এবং ডায়ালগ এই দুইটা হচ্ছে ফার্স্ট পেপারে। আমি এবার একটা অনেস্ট কথা বলি ক্লাসে, আমি জানি এটা বলার পর তোমরা আরো গাছে উঠে যাবা, মাথায় উঠে যাবা। ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং পার্টের যতগুলো টপিক দেওয়া আছে ভার্সেস ইংলিশ ফার্স্ট পেপারে যে কয়টা দেওয়া আছে, সেকেন্ড পেপারে তোমাদের ভালোই প্যারা হয়ে যাবে। আমার মতে সেকেন্ড পেপারে আরো একদিন এক্সট্রা গ্যাপ দেওয়ার দরকার ছিল, কারণ সেকেন্ড পেপারে অনেকগুলো টপিক, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল। ডোন্ট ওয়ারি, আছি আমরা ইনশাআল্লাহ। সেকেন্ড পেপারে তোমাদের জন্য আরো অনেক কিছু দিব, ঠিক আছে? কম সময়ে কিভাবে পড়বা আমরা আরো অনেক কিছু দিব, বাট কি করবো, এটা তো চাইলে তুমি আমরা পরিবর্তন করতে পারবো না। ফার্স্ট পেপারে মাত্র দুইটা, ডায়ালগ,
আর কমপ্লিটিং স্টোরিজ। ডায়লগটার মধ্যে ইজি, ওরা পারে, খুবই ইজি। এন্ড আমাদের কিন্তু ইউটিউবে হ্যাঁ একটা ভিডিও এটা দেওয়া বলবো আছে একটু পরে। আচ্ছা, সো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলি, খুবই ইম্পর্টেন্ট। কমপ্লিটিং স্টোরি, আচ্ছা এর আগে একটু সাজেশনটা দিই। কমপ্লিটিং স্টোরি দুই ধরনের, এক হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, মানে ট্রেডিশনাল মানে হচ্ছে যেই গল্পগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি দাদির মুখে, বাবার মুখে, মায়ের মুখে, ওই টাইপের, শিক্ষামূলক, হ্যাঁ শিক্ষামূলক, নৈতিকতামূলক, নৈতিকতামূলক, হ্যাঁ এগুলো হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি মোটামুটি নিশ্চিত হ্যাঁ যে এগুলো থেকে পরীক্ষা আসবে, অবশ্যই আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এন্ড অনেকে একটা জিনিস কিন্তু মিস করে ফেলে, টাইটেল দেন। হ্যাঁ এগুলো একটু পরে বলবো ভাই, আগে সাজেশনটা দেই। আচ্ছা, সো ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, কতবার যে পরীক্ষা আসছে, তোমার পরীক্ষায় চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে কমপ্লিট স্টোরি ট্রেডিশনাল যে গল্পগুলো আছে, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, বাইজিদ বোস্তামির যে গল্পটা আছে মাকে কেন্দ্র করে, হ্যাঁ তারপর হচ্ছে সব কি বলে, ফেলিয়ার আর দ্য ব্যর্থতাই সফলতার সফলতার পিলার, হ্যাঁ। King Midas and his golden touch, nobody believes a liar. Unity is Unity is strength. Slow and steady wins the, এটা তো মানে ওই যে এমনি কচ্ছপের সবার সেই মুখস্থ, গল্পটা, এটা সবার মুখস্থ। Truthfulness of Hazrat Abdul Qadir Jilani, জিলানি, who is to build the cat. Then dress does not make a man এটা great. হচ্ছে শেখ সাদির সেই গল্পটা, শেখ সাদির যে জামা কাপড়, হ্যাঁ। জামার ভিতরে খাবার হ্যাঁ। পড়তেছিল, রাইট? Dividing bread by a cunning monkey. Then হচ্ছে an honest woodcutter. এগুলো হচ্ছে ট্রেডিশনাল স্টোরির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেমন? এগুলো অনেকবার বোর্ডে আসছে, রাইট? ইয়েস। এরপর আসো ক্রিয়েটিভ স্টোরি। আবার একটা কথা বলা রাখবা, ক্রিয়েটিভ মানেই হচ্ছে সৃজনশীল। এই যে ক্রিয়েটিভ স্টোরিগুলো আছে এগুলো আসার চান্স খুবই কম। ইয়েস, কম বলেছে, ঠিক শুনেছো, কারণ এগুলো নরমালি প্রতি বছর ওনারা নিজ থেকে বানিয়ে দেয়, ঠিক আছে? তারপরেও আমরা দেখেছি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই যে 5টা ক্রিয়েটিভ প্রশ্ন আছে, স্টোরি আছে, এগুলো একটু বেশি আসছে, ক্রিয়েটিভ হওয়া সত্ত্বেও রিপিট হতে আমরা দেখেছি। সো এজন্য দ্য অনেস্ট অফ আ স্কুল বয় বাই স্কুল গার্ল, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আর রিক্সা পুলার এন্ড আ লটারি টিকেট, তারপর ডেভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট ইন আ গার্মেন্ট ফ্যাক্টরি, আ রে অফ হোপ ফর দ্য হেল্পলেস, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? সো আমি তোমাকে আবারও বলে নিতে চাই, পরীক্ষার হলে গিয়ে দুর্জয় ভাইয়ের এই কথাটা মনে হবে, কমপ্লিটিং স্টোরি হচ্ছে এমন একটা টপিক, সব বোর্ডে না, মাঝে মাঝে কয়েকটা বোর্ডে, কুমিল্লা বোর্ড সাবধান, মাঝে মাঝে কয়েকটা বোর্ডে একটু আনকমন চলে আসে কমপ্লিটিং স্টোরি, ঠিক আছে? সো আগে থেকেই এমন মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে ঢুকবা যে কমন নাই আসতে পারে, বাট উত্তর পরে আসবো যতটুকুই পারি, ঠিক আছে? আচ্ছা, সো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে এবার আমরা বলবো যে অ্যাকচুয়ালি ওদের কিভাবে লিখতে হবে না লিখতে হবে। আমার মনে হয় এই বেসিক ডিসকাশন না করে আমরা একদম একটা এক্সাম্পল দিয়ে দেখাই। নাম্বার 1 ভাইয়া, পরীক্ষায় এরকম শুরুতেই একটা অংশ দেওয়া থাকবে, আমরা কি এটা লিখবো? ইয়েস, তারা তো স্টোরিটা হচ্ছে কমপ্লিট না হচ্ছে না, আমরা স্টোরি কমপ্লিট করতেছি। সো পরীক্ষার হলে তোমার এই যে অংশটা দেওয়া থাকবে প্রশ্নে, এটা অবশ্যই লিখবা, বাট তারও আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল কিন্তু তোমার বানিয়ে দিতে হবে, এটাই বলতে চাচ্ছিলাম আমরা। টাইটেল তোমরা মিস করো, টাইটেল যখনই মিস করবে এটা কিন্তু তোমার জন্য একটা মার্কস কমিয়ে আনতে পারে। সো টাইটেল মাস্ট, একটা টাইটেল অবশ্যই বানিয়ে তুমি দিবা। আমার মন মতো টাইটেল বানাইলে হবে না, অবশ্যই রেলেভেন্স থাকতে হবে বা মিল থাকতে হবে যে প্যাসেজটার সাথে। যদি তোমার কমন পড়ে তাহলে তো তুমি টাইটেল পারো, এটা দিও, আর না পারলে এট লিস্ট কাছাকাছি কিছু একটা, এক্স্যাক্টলি, ঠিক আছে? এন্ড সেকেন্ড পয়েন্টার হচ্ছে যে কোশ্চেনটা যে পার্টটা দেওয়া ছিল সেটা অবশ্যই তুলবা, তারপরে ওটা থেকে কন্টিনিউ করবা। তাহলে খুব ভালোভাবে শোনো। নাম্বার 1, টাইটেল দিব আমরা। টাইটেলের ক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের প্রথম যে লেটারটা, বর্ণটা আছে, এটা একটু বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারে হয়, শুধুমাত্র ধরো যে অক্সিলারি ভার্ব গুলো থাকে, আর্টিকেল গুলো থাকে, ওইগুলো ছাড়া। আচ্ছা, আর প্রিপোজিশন থাকলো এটা ছোট হাতের। হ্যাঁ। তারপর সেকেন্ড পেপার হচ্ছে ভাইয়া যেটা বললো যে প্রশ্নে যে অংশটা থাকে দেওয়া থাকবে ওইটা সহ লিখতে হবে। এইখানে আরেকটা আলাপে আসে, অনেকে বলে ভাইয়া প্রশ্নে যে অংশটা থাকে ওইটাকে আমরা ডিফারেন্ট কালার কালি দিয়ে লিখবো কিনা, নীল কালার, বা সবচেয়ে ভালো হয় তোমরা যে কোনো ক্ষেত্রে নীল কালারটা ইউজ করলে, ব্লু পেনটা ইউজ করলে, আর সর্বোচ্চ সবুজ পেনটা ইউজ করতে পারো। লাল বা পিঙ্ক কালার এটার কাছাকাছি, লাল তো ভুলেও না। সো পরীক্ষা চাইলে তুমি প্রশ্নের যে অংশটুকু আছে এটা ওই যে ব্লু পেন দিয়ে লিখতে পারো বা সবুজ পেন দিয়ে চাইলে লিখতে পারো, এটা অসুবিধা নাই, লিখতে পারো। আচ্ছা, তারপর তো তুমি তোমার মতো করে লিখলা। আমি তোমাকে এখানে একটা
টেকনিক শিখাই দিই শর্টকাট। টাইটেল কিন্তু এটাই ফিক্স না, অনেকে প্রশ্ন করছে এটাই লিখতে হবে কেন। তোমার টাইটেল যদি তোমার মনে হয় হ্যাঁ। এটা মানে সুন্দর একটা টাইটেল তুমি লিখতে পারবে, এটার অন্য একটা ওইটাও কারেক্ট হবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এটাই যে ফিক্সড ফরজ বিষয়টা সেটা না। ইয়েস। এখন ইম্পর্টেন্ট একটা কথা বলি যে ধরো আরো একটা আলাপ উত্তর দেই, তারপর তোমাকে আমি আমার কথাটা বলছি যে ভাইয়া স্টোরি কত পৃষ্ঠা লিখবো। আচ্ছা, একদম অনেস্টলি বলি, যদি এইটা সত্যি যে আসলে কোয়ান্টিটি বা পরিমাণ দিয়ে আসলে নাম্বার দেওয়া উচিত না, এটা সত্যি যে তুমি যত বেশি লিখলা তত বেশি নাম্বার, এটা আসলে সত্যি যে এটা করা উচিত না। বাট আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি, আমরা দেখি যে যত বেশি পৃষ্ঠা লিখতে পারে তত বেশি নাম্বার। কয়েকজন বললো যে বাংলা পরীক্ষা দিয়ে এসে যে রচনা লিখছে 20 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা এরকম। সো এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়, বাট বাস্তবতা এটাই যে মেজরিটি টিচার যত বেশি লিখতে পারো তত নম্বর দেয়। সো আমি বলবো যে স্টোরির ক্ষেত্রে তুমি মিনিমাম 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করো। ইয়েস, মিনিমাম। হ্যাঁ, 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করো মিনিমাম, দেন তুমি চাইলে বাড়াইতে পারো, বাট খুব বেশি আবার ওই যে 23 পৃষ্ঠা না, 2 থেকে 4 পৃষ্ঠার বেশি যায় না। 2 থেকে 4 পৃষ্ঠার বেশি যায় না। কি বলেন ভাই? হ্যাঁ, এর চেয়ে বেশি গেলে আসলে এটা অতিরিক্ত হয়ে যাবে, আননেসেসারি দরকার নেই এত কিছু বলো। সর্বোচ্চ 2 পৃষ্ঠা মানে সরি মানে মিনিমাম 2 পৃষ্ঠা, সর্বোচ্চ 4 পৃষ্ঠা, 2 থেকে 4 এর মধ্যে যাই লিখুন না কেন, ওকে? ঠিক আছে। তো এবার বলি যে যারা আমার মতো একটু ফাঁকিবাজি স্টুডেন্ট, ভাইয়া আমার তো 1 পৃষ্ঠায় শেষ হয়ে যায়, আমি কি করব? তুমি তার কি যে মার্জিন বাড়া নিবে? না, মার্জিন বাড়াইলে তো বেশি ধরে, কারণ খাতায় পুরো খাতা তোমার মার্জিন একরকম, স্টোরির কাছে এসে মার্জিন পুরো বাইরে গেছে, এইটা তো করা যাবে না। তুমি যেটা করবা যে আমি একটা খাতার ছবি যদি আঁকি, তাহলে কিছু যাই, একটা খাতার যদি ছবি আঁকি তাহলে তোমাকে আমি বোধহয় ভালো করে বুঝাইতে পারবো। মনে করো যে এটা একটা খাতার পৃষ্ঠা, এটা মার্জিন ধরো, হ্যাঁ, এটা এই যে খাতার পৃষ্ঠাটা, এটা ধরো এখানে লিখবো এই অংশটাতে। সো আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর লিখলাম, লেখার পরে যে এখানে টাইটেলটা দিলাম, সরি মানে টাইটেল লাইনটা দিলাম, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, দেন একটু গ্যাপ দিয়ে দেখো এখানে আমি কিন্তু এটা একটু বেশি চোরামি করে ফেললাম, একটু কম গ্যাপ দেই। এখানে টাইটেলটা লিখলাম, এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানেও আরেকটা এরকম গ্যাপ দিব, দেন আমার লেখা শুরু হবে। লেখা শুরু খাতার পৃষ্ঠার কিন্তু প্রায় শেষের দিকে আসছে, শেষ। আরেকটা লাইন লিখবো, শেষের দিকে এসে এখানে লাইনটা শেষ করে দিব, তারপর আরেকটু গ্যাপ দিয়ে আবার এখান থেকে নতুন একটা লাইন শুরু করবো। সো তারপর ধরো আবার পরের পৃষ্ঠায় গিয়ে, এই যে পরের পৃষ্ঠায় গিয়ে ধরো এখানে শেষ করে আবার একটু গ্যাপ দিয়ে লিখলাম, লিখতেছি আরেকটু গ্যাপ দিয়ে এইখান থেকে লিখবো। যদি এইভাবে করে লিখো দেখতে সুন্দর লাগবে, এট দ্য সেম টাইম তোমার হচ্ছে বুঝছো তো না, 4 পৃষ্ঠার বা 2 পৃষ্ঠার যে রিকোয়ারমেন্টটা আছে ওইটা একটু ফিল আপ হবে। এটা আমি তোমাদেরকে বলতে চাই নাই, বাট শেষ মুহূর্তে এসে যারা একটু নাকানি চুপানি খাচ্ছ, হাবুডুবু খাচ্ছ, তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো, ঠিক আছে? এটা তোমাকে কোনো টিচার হয়তো বলবে না, বাট ওকে। সো এভাবে ফলো করতে পারো। আশা করি তোমার স্টোরি রিলেটেড সব জিনিস মানে আমি তোমাকে উত্তর দিতে পেরেছি। তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের গ্রুপগুলোতে জানাতে পারো। স্যার আমরা কি মোরাল লিখবো? ভালো কোয়েশ্চেন, যে মোরাল অনেকে শেষের স্টোরির যে লাস্ট অংশটুকু আছে এখানে মোরাল লিখে, মোরাল নিয়ে অনেকের কনফিউশন আছে, লিখতেই হবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। আসলে লিখতেই হবে না, লিখলে ভালো লিখতে পারো, বাট লিখতেই হবে কিনা উত্তর হচ্ছে যে না, মোরাল লেখা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। তুমি চাইলে লিখতে পারো, লিখলে ভালো, না লিখলে নম্বর কাটবে না, ঠিক আছে? আচ্ছা, সো স্টোরি রিলেটেড ভাইয়া সবকিছু শেষ আলাপ আলোচনা, তাহলে এখন ডায়ালগ। ইয়েস, ডায়ালগে যাই। খুব ইজি আই থিং, তারপর দেখা যায় একবার কিভাবে। ডায়ালগে যাওয়ার আগে আমরা তোমাকে ডায়ালগের ইম্পর্টেন্স সাজেশন দিচ্ছি, এন্ড আমার বিশ্বাস যে এগুলো বাইরে থেকে আসার চান্স খুবই কম। সো তাও বলি, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন না এসে আসতে পারে সোশ্যাল মিডিয়া। মোবাইল ফোন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট সোশ্যাল মিডিয়া আসতে পারে, অথবা আরো ইন্টারনেটও হয় মাঝে, হ্যাঁ, ফেসবুক আসতে পারে, অথবা এই যে ভাইয়া যেটা বললো ইন্টারনেট, এগুলো আসতে পারে। হ্যাঁ, যে মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার এবং অপব্যবহার। তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, বেনিফিটস অফ আর্লি রাইজিং বা ফিজিক্যাল এক্সারসাইজ, নেসেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন,
ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার অথবা ইউজফুলনেস অফ কম্পিউটার। আচ্ছা, এখানে কিন্তু এরকম আসতে পারে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংলিশ আসতে পারে, কম্পিউটার জায়গায় ইংলিশ থাকতে পারে। আচ্ছা, প্রবলেম অফ ইলিটারেসি এন্ড হাউ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি, দেশ থেকে কিভাবে নিরক্ষরতা দূর করা যায়। অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন, ফিউচার চয়েস অফ প্রফেশন বা এইম ইন লাইফ। এইখানে আরেকটা জিনিস আসতে পারে যে পরীক্ষার পরে তুমি কি করবা, এটা দিয়ে তোমার বন্ধুর সাথে একটা ডায়ালগ লিখো, ঠিক আছে? ডায়ালগ রিলেটেড সব প্রশ্নের উত্তর দিব আমরা। একদম হচ্ছে ভাই টাইটেল কিভাবে লিখবো, আগেরটার কথা বলছো? অবশ্যই তুমি চাইলে রঙিন পেন দিয়ে লিখতে পারো, সমস্যা নাই তো। ইচ্ছা টাইটেল আবার কিভাবে লিখবা, তোমার ইচ্ছা। ওকে, সো ডায়ালগের সাজেশনগুলো দিতে পারলাম। ওকে, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, স্মোকিং এর খারাপ প্রভাব, কজ এন্ড প্রিভেন্টিং মেজার্স অফ ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট। ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ, বা ইম্পর্টেন্স অফ ইংলিশ যেটা বললাম। এরপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারও আসতে পারে, ঠিক আছে? রিডিং নিউজ পেপার, ইয়েস। এই ঘুরে ফিরে সেম জিনিস, জাস্ট কয়েকটা শব্দ চেঞ্জ করে দিবা। About dengue fever and its remedies, way of learning English, এই যে how to improve skill in English, importance of learning English এখানে দেওয়া আছে। মানে একই কিন্তু দুটো ঘুরে ফিরে আলটিমেটলি। Advantages and disadvantages of village life and city life, borrowing a book from the library. সো এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি চান্স আছে এগুলো থেকে চলে আসার, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা ডায়ালগ লেখার যে ক্রাইটেরিয়া আছে, টুকটাক জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে এবার আলোচনা করব। ডায়ালগ কত পৃষ্ঠা লিখবা, কি লিখবে না লিখবা, সব প্রশ্নের উত্তর পাবা। ওকে, নাম্বার 1 প্রশ্ন এরকম দেওয়া থাকলো যে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। আচ্ছা, সো ফার্স্টে এই টাইপের একটা জিনিস থাকবে, যে কেউ কারোর সাথে কথা বলতে, তারপর মেইন টপিকটা আমাদের হচ্ছে লাস্টে গিয়ে। হ্যাঁ, এবার এটার উত্তর দেখতে গিয়ে আমরা সবগুলো প্রশ্নের এক এক করে উত্তর দেই। নাম্বার 1 যেমন এখানে বলছে ডায়ালগ অন দ্য ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মানে এখানে একটা টাইটেল লাইন দিয়েছে। যদিও ডায়ালগে টাইটেল লাইন দেওয়া ম্যান্ডেটরি না, বাট এটা দিতে পারলে ভালো। কোত্থেকে দিবা, এখানে লেখাই থাকে। এই যে দেখো কি লিখছি আমি, ডায়ালগ, ডায়ালগ, তারপর কি লিখছি, অন, কিসের উপর ডায়ালগটা। সো আমরা লিখব ডায়ালগ অন, তারপর আমরা কি the uses and abuses of mobile phone, প্রশ্নেই দেওয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নেই দেওয়া থাকবে। সো নাম্বার 1 প্রশ্নে দেওয়া থাকবে ডায়ালগের যে টাইটেলটা আছে, তুমি চাইলে লিখতে পারো, এটা লিখলে বেটার, ম্যান্ডেটরি না, লিখলে বেটার। আচ্ছা, নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নে যদি নাম দেওয়া থাকে, প্রশ্ন কিন্তু এভাবে দেওয়া থাকে যে সাপোজ ইউ আর অমুক, হ্যাঁ ইউ আর অমুক, ইউর ফ্রেন্ড ইজ তমুক, यस। সো তুমি এখানে লিখতে হবে অমুক আর তমুক, তমুক। যদি প্রশ্নে নাম লেখা থাকে তাহলে তোমাকে অবশ্যই কমপ্লিট স্টোরি কি প্যারা করে লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, লেখা যায় প্যারা করে। তোমার ফ্রেন্ডের নাম, সরি তোমার নাম আর তোমার ফ্রেন্ডের নাম যদি প্রশ্নে লেখা থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করা যাবে না, সেটা ওইটাই লিখতেই হবে, ওইটাই। আচ্ছা, আর যদি প্রশ্নে কোনো নাম লেখা না থাকে তাহলে তুমি তোমার মতো করে লিখে ফেলবা, বুঝতে পারলাম? আচ্ছা, এবার বলে যে ভাইয়া এগুলো কি কালার পেন দিয়ে লিখবো? ইচ্ছা তোমার, সময় হাতে থাকলে লিখতে পারো। কালার পেন বা না লিখে, না কালার পেন নাতে কোনো ভ্যালু অ্যাড করে না ওইভাবে, বাট চাইলে লিখতে পারো, কেমন? আচ্ছা, আহারে সিফাতের বলে দিচ্ছি না, বলেন ভাই আপনি একটু কথা বলেন। ওরা বলতেছে যে দুর্জয় ভাই সিফাতের কথা বলতে দিচ্ছে না, অ্যাকচুয়ালি আমার হচ্ছে গলা শুকিয়ে গেছে এই কারণে ভাইয়া পানি খেয়ে আসতেছে। আচ্ছা, ওকে বলেন সিফাত, না আমার খারাপ লাগছে কমেন্টটা দেখা, বলেন না আপনি বলতেছ। সো নামগুলো তো অবশ্যই যেটা আছে ওইটা লিখবা বা নিচ থেকে বানায় লিখবা। এন্ড ইম্পর্টেন্ট যে আলাপটা আমি বলছিলাম এখানে, যে ডায়ালগে কত পৃষ্ঠা লিখবো ওইটার আলোচনায় আসি। ভাই আপনার কি মনে হয় যে কত পৃষ্ঠা লেখা যেতে পারে? মূলত হচ্ছে অ্যাকচুয়ালি পৃষ্ঠাটা, যে এর আগে যেটা বলছে পৃষ্ঠাটা তো আসলে উচিত না, বাট তারপরে হয়, বাট অ্যাট লিস্ট আমাদের মিনিমাম 8টা পেয়ার তো রাখতেই হয়। 8টা পেয়ার, আচ্ছা, মানে এরকম 1 2 3 4 5 6 7, এটা 7টা। সো মানে 8টা রাখলে কি আই থিংক যে এটা মোটামুটি একটা, হ্যাঁ, একটা এভারেজ একটা ভালো একটা সাইজের আমাদের ডায়ালগ হয়ে ওঠে। গুড, এইভাবে কেউ বলে না কোনোদিন। সো এরকম করে তুমি 8টা পেয়ার রাখতে পারো। বাট হ্যালো, ও বললো হাই, তারপরে তুমি বললো হাউ আর ইউ,
এরপরের লাইনে বললো আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এরপর লাইনে আবার বললো আই এম অলসো ফাইন। এইরকম না বাবা, হ্যাঁ হ্যালো হাই, হ্যালো হাই যা আছে প্রথম 3 লাইন 2 লাইনে দেখো, হ্যাঁ। প্রথম 2 লাইনে এই যে হ্যালো হাই, তৃতীয় নম্বর লাইন থেকে মূল আলোচনা শুরু হবে। এক্স্যাক্টলি। সো প্লিজ ডোন্ট ডু দিস। কিন্তু আবার বেশি এফিশিয়েন্ট হতে গিয়ে এই পার্টটা আবার বাদ দিয়ে দিও না, এটা কিন্তু রাখতেও হবে আবার। কিন্তু ওই যে ভাইয়া যেটা বললো বেশি বড় করা যাবে না এই পার্টটাকে। সো ভাইয়া তো বলছে 8টা পেয়ার, মানে মানে এরকম 1 2 দুইটা মিলে একটা, এরকম 8টা হবে। আমি বলবো যে ভাইয়া তো পেয়ার বলে দিয়েছে, সো এটা ইজি। বাট অনেক সময় দেখা যায় যে ছোট ছোট করে হ্যালো হ্যালো হাই করে, এরকম হলে সেজন্য পেজের কাউন্টটা বলে দেই 2 পেজের কম যাতে না হয়। ঠিক আছে, এটাও বলবো যে 2 থেকে 4। 2 থেকে 4, হ্যাঁ মানে 8টা কিন্তু মানে এটা আরো বেশি হইতে পারে, 8টায় ফিক্সড হয়ে যায় না, ঠিক আছে? মানে এখানে 7টা, তুমি তোমার 14টা 16টা প্রো কিন্তু হয়ে যেতে পারে, বাট বেশি বড় করতে গিয়ে আবার জায়গা থেকে সরে যায় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ আমি আসলে ওই যে হ্যালো হাই এটা আমি নিজে করছিলাম। আচ্ছা, অনেক বেশি অনেকগুলো পেয়ার এসে পড়ছিল নাকি? তারপর শেষে গিয়ে আবার এরকম চোরামি করা যায় চাইলে। আচ্ছা, বিদায়ের টাইমে আরো 2 বিদায় 3টা দিতে চায় না, বুঝছেন? এটা নিয়ে আবার দেখা হবে, তার কবে দেখা করবা? বেশি না, ঠিক আছে? বেশি আবার বিদায় ঝটপট দিয়ে দিতে হবে, হ্যালো হাই ঝটপট করে ফেলতে হবে। ইয়েস, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখো। সো সর্বনিম্ন মিনিমাম 2 পেজ, 2 পৃষ্ঠা আর সর্বোচ্চ 4 পৃষ্ঠা লিখতে পারো স্ট্যান্ডার্ড। ইয়েস। ঠিক আছে? আচ্ছা এবার আসি আমি আমার একটা আলাপ আছে, তোমরা তো আমার বলবা যে সিবাত ভাই এরকম কথা বলতে দিচ্ছি না না। না প্লিজ। আমি একটু একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা নেই যে ডায়লগ আসলে কিভাবে বড় করবা, এট দ্য সেম টাইম দেখতেও ভালো লাগবে, মানে পেজ কাউন্টও বাড়বে আবার দেখতেও ভালো লাগবে। কেমন? ওকে, সো প্রথমে তো লিখলাম আমরা যে আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর এ, তারপর ধরো তুমি চাইলে টাইটেল লাইন দিলা, মনে করলাম যে তুমি টাইটেল লাইন দিলা বা দিলা না, এটা তোমার উপর, টাইটেলটা দিলাম আমরা। এরপরে যে কাজটা করবা, আমি জাস্ট র্যান্ডম কমেন্ট বক্স থেকে দুইজনের নাম নেই, ধরো আমি জারাকে দেখছি আর নুসরাতকে দেখছি। নুসরাত, ওকে, তারপর এই যে কোলনটা আছে এখানে দিলাম, নুসরাতের নামের পরে কোলনটা দিলাম। আমি নুসরাতের কথাগুলো লিখতেছি, দেখো নুসরাতের মানে খাতা তো এখানে শেষ, মনে করো যে খাতার মার্জিনটা হচ্ছে এইটা। ঠিক আছে? ওকে, সো নুসরাতের কথাগুলো শেষ, এই যে এখানে শেষ, ও আরেকটু কথা বলছে। আমি যেটা করতাম, আমি এইখান থেকে আবার শুরু করতাম না, এই যে কোলনটা আছে না, কোলনের পর থেকে আমার সব কনভারসেশন হতো। ডান। দেখো তারপর শুরু কার কথা? জারার কথা। এই যে এইটার সোজা আমি কোলনটা দিতাম, মানে আমি যেভাবে লিখে পরীক্ষায় এসএসসি তে প্লাস পাইছিলাম সেই স্টোরি তোমাকে বলতেছি। আমি আলহামদুলিল্লাহ এসএসসি তে প্লাস পাইছিলাম, এইচএসসি তে প্লাস পাইছিলাম, এই চোরামি করে না কি করে জানি না, এইভাবে করছি। তারপর আবার নুসরাতের কথা, নুসরাত, ওকে, এই যে এইভাবে চলছিল। এতে করে দুইটা জিনিস, মানে এত গ্যাপ দিই নেই যদিও, এক, নামগুলো একটা পাশে থাকে সুন্দর লাগে, 2, ডায়ালগটা বা কথাটা আরেক পাশে থাকে দেখতে সুন্দর লাগে, পেজ কাউন্টও বাড়ে। হ্যাঁ, পেজ কাউন্টও বাড়ে, 4 পৃষ্ঠা ইজিলি হয়। সো এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে করবা তোমার উপর, এটা তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো, এটা তোমার উপর, তুমি যেভাবে সাজাও। ঠিক আছে? সো আমি এভাবেই করতাম। কেমন? বলছে সঞ্চিতা, বলছে ভাইয়া মোরালকে আলাদা করে প্যারা হবে? প্যারা বলতে তুমি জাস্ট একটু ডিফারেন্ট স্টাইলে লিখে দিতে পারো যে মোরাল অফ দ্য স্টোরি এই। কেমন? আচ্ছা, সো ক্লিয়ার। ডায়লগ নিয়ে ভাইয়া, ডায়লগের নামগুলো কালারিং পেন দিয়ে লেখা না, লেখলে কিছু হবে না, লিখতে পারো, সমস্যা নেই। বলছে সাপোজ ইউ আর ফরিদ, ফরিদা অথবা সুমন, সুমনা। মানে যদি ফিমেল হয় দুইটাই ফিমেল হবে, মানে ফরিদা সুমনা দুইটাই হবে, আর যদি মেল হয় তাহলে ফরিদ সুমন, ওইভাবে হবে। ডায়লগ 2 পেজ লেখা যাবে, হ্যাঁ 2 পেজ লিখতে এতক্ষণ পারো। কি বলতেছি? এটাই বলা হচ্ছে 2 থেকে 4 পেজ। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মনে হয় আমরা সব ক্লিয়ার করতে পারছি। এছাড়া আমাদের তো আরো ক্লাস আছে, ওদের সাথে কথা হবে। আমরা লাস্ট একবার ওদেরকে আমাদের ফাইনাল সাজেশনটা দেখায় দিই। সো সিং প্যাসেজের জন্য এই যে সাজেশনটা আছে, পেজ 1
পেজ 2 এই সাজেশন তোমরা যে আমরা উপরে আমাদের সাজেশন পিডিএফ এর লিংক দিয়ে রাখছি ওইখান থেকেও পেয়ে যাবা। তারপর আনসিন প্যাসেজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আনসিন প্যাসেজ এই 12টা, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর ম্যাচিং সেন্টেন্সের জন্য এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলোর পাশাপাশি এগুলো একটু দেখে রাখার পরামর্শ হলো প্রত্যেকটা দেখতে তোমার 5 থেকে 7 মিনিট লাগবে। তারপর রিঅ্যারেঞ্জের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জ হচ্ছে এই 8টা এবং পরের পৃষ্ঠার যে 8টা আছে এগুলোর পাশাপাশি, হ্যাঁ এগুলোর পাশাপাশি তুমি একটু অন্য যে বোর্ডের প্রশ্ন আছে সেগুলো দেখে নিবা। এরপর কোয়েশ্চেন নম্বর 8 এবং 9 এর জন্য মানে আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এন্ড স্টোরিজ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট, বাট এগুলোর জন্য আমরা কমপ্লিটলি আলাদা 2টা ভিডিও দিয়েছি আমাদের 10ms ক্লাস 6 to 10 ওই যে চ্যানেলটা আছে সেখানে, কেমন? আচ্ছা, বা ভাইয়াও একটু পর ক্লাস দিবেন। তারপর রাইটিং পার্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লিটিং স্টোরির জন্য ট্রেডিশনাল স্টোরিতে এগুলো খুব ইম্পর্টেন্ট, তারপর ক্রিয়েটিভ স্টোরির জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড এটা বলছিলাম ওদেরকে বলা হয় নাই, এটা হচ্ছে একটা ক্লাস আছে তোমার ভাই। হ্যাঁ, ডায়লগের ক্ষেত্রে যদি কোনো কারণে কমন না আসে তাহলে কি করবা, ঠিক আছে? ডায়লগ যদি কোনো কারণে তোমার কমন না আসে, আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, এটা বোধহয় আজকে রাত 10টায় বা কালকে সকাল 11টায় পাবা। আমাদের 10ms ক্লাস 6 to 10 এই যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলে তুমি এমন একটা ভিডিও পাবা যে ভিডিওটা দেখলে পরীক্ষায় কোনো কারণে ডায়লগ কমন না আসলে ওটা মাইরে দিতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট সেফ জোনে থাকার জন্য। অবশ্যই তুমি নিজ থেকে বানিয়ে লিখবা বা আমরা যে ডায়লগগুলো দিচ্ছি ওইগুলো আলাদা করে পড়বা, ভালো, বাট কোনো কারণে যদি কমন না আসে তুমি এই ভিডিওতে যে টেকনিকটা আমি তোমাকে দিয়েছি ওই টেকনিকটা ফলো করলে হবে, ঠিক আছে? এই ভিডিওটা এখনো আমাদের এই চ্যানেলটাতে আসে নাই, আসলে পেয়ে যাবা আজকে রাত 10টায় অথবা আগামীকাল সকাল 11টার মধ্যে চলে আসবে, ঠিক আছে? যে একটা নিয়মে সব ডায়লগ লেখার নিয়ম শর্টকাট। সেই ডায়লগের ইম্পর্টেন্ট যে ডায়লগগুলো আছে সেগুলোতে এখানে দেখছো, তারপরে এখানে এই যে 15টা ডায়লগ আছে এগুলো একটু ভালোভাবে পড়লেই হবে ইনশাআল্লাহ। সো এই তো তোমাদের সাথে আমাদের বিভিন্ন ক্লাসে আরো দেখা হবে। সিবাত ভাই একটু পরে একটা ক্লাস নেবেন, আগামীকালও ভাইয়া 2টা ক্লাস নেবেন, আমি 7টা একটা ক্লাস নিয়ে আসবো। এরপর ইংলিশ সেকেন্ড পেপারে কি করা লাগে না লাগে ওটা সেকেন্ড পেপারের সময় বুঝবো। আজকে থেকে তুমি মানে এখন থেকে তুমি ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়ো, ঠিক আছে? আবার বলতেছি একদমই ভয় পায় না, কুমিল্লা বোর্ড হও, ঢাকা বোর্ড হও, যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল যেই বোর্ডেরই হও না কেন, আমরা তোমাকে যেই সাজেশনগুলো দিচ্ছি এগুলো সাজেশন, এগুলো প্রশ্নপত্র না। তুমি তোমার প্রিপারেশনটা নেওয়ার সময় এগুলোতে বেশি ফোকাস করবা। যদি ধৈর্যই বসে থাকো যে ভাইয়া যে সাজেশনটা দিচ্ছে ওইটাই আসবে, তাহলে তো ভাইয়া এটা সাজেশন বলতো না, ভাইয়া এটার নাম দিত যে প্রশ্নপত্র। ভাইয়া এটার নাম সাজেশন কেন দিচ্ছে? কারণ এটা সাজেশনের বাংলা কি? পরামর্শ। আমরা তোমাকে পরামর্শ দিচ্ছি, প্রশ্নপত্র দেই নাই, ঠিক আছে? অলরাইট, আমার কথা বলা শেষ। আর হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই 7:30 বাজে সবার সাথে দেখা হচ্ছে। আমি তোমাদের যতগুলো স্টোরি একটু আগে দেখানো হচ্ছে সবগুলো স্টোরি একদম তোমাদেরকে গল্পের মতো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে তোমাদের মাথা থেকে আর কখনো না বের হয়। গল্পের মতো শুনলে তুমি ইজিলি যেই প্রশ্ন আসুক না কেন আনসার করতে পারবা। সো অবশ্যই আজকে 7:30 ক্লাসে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো। ওকে, 7:30 কোন গ্রুপে আমরা জয়েন করব ভাইয়া? আমরা হচ্ছে জয়েন করব হচ্ছে এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপে। পারফেক্ট। ওই গ্রুপে অলরেডি 208k মেম্বার জয়েন করে, 2 লাখেরও বেশি, 2,08,000 স্টুডেন্টেরও বেশি আছে অলরেডি। শাবাশ, ঠিক আছে। তোমাদের সাথে ভাইয়ার প্লাস আমাদের সাথে আরো বিভিন্ন ক্লাস দেখা হবে। অনেকক্ষণ গল্প করলাম তোমাদের ভালোর জন্যই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।